বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে অকল অর্থাৎ জ্ঞান কি কেনা বা বেচা যেতে পারে? আপনারা কি টাকা দিয়ে বুদ্ধি কিনতে পারেন? হয়তো না, কিন্তু আজকের গল্পের নায়ক আমাদের মোল্লা নাসিরুদ্দিন এটাই করলেন। তিনি পৌঁছলেন এমন এক গ্রামে যার নাম ছিল বোকাদের গ্রাম, এবং সেখানে খুললেন এক চমৎকার অকলের দোকান। আর মজার ব্যাপার হলো যে ৫ জন সব থেকে বড় বোকা মোল্লার কাছ থেকে গভীর জ্ঞান কিনল। এই সওদা কেমন করে হলো, আর সেই জ্ঞানে কি ছিল, জানার জন্য শেষ পর্যন্ত সাথে থাকুন। এই গল্পটি শুধু মনোরঞ্জক নয়, এটি আপনার জীবন বদলে দিতে পারে। আপনাকে স্বাগতম, আমি আপনার বন্ধু, আর আজ আমরা ডুব দেব মোল্লা নাসিরুদ্দিনের জ্ঞানের সাগরে। বোকাদের গ্রামে অকল বিক্রি করার মোল্লার উদ্দেশ্য কী ছিল? দিগন্তে ডুবন্ত সূর্যের লাল আভা আকাশে এক রহস্যময় পরিবেশ তৈরি করছিল, যেন প্রকৃতি নিজেই কোনো বড় নাটকের শুরু করছিল। ধুলোমাখা রাস্তায় মোল্লা নাসিরুদ্দিন নিজের প্রিয় গাধার উপর সাওয়ার হয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন। বাতাসে এক অদ্ভুত নীরবতা ছিল, কিন্তু এই শান্তি স্বস্তিদায়ক ছিল না, বরং কোনো ঝড়ের আগের নিস্তব্ধতার মতো ছিল। মোল্লার চেহারা শান্ত ছিল, ওনার চোখে এক গভীর চমক ছিল, আর ঠোঁটে এমন এক হাসি যা দুনিয়ার সব বোকামিকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখত। তিনি যে রাস্তায় চলছিলেন সেই রাস্তা সাধারণ রাস্তার মতো ছিল না। এই রাস্তা এমন এক জায়গার দিকে যেত যা দুনিয়ার মানুষ মানচিত্রে খুঁজতে ভয় পেত এবং মুখে আনতে দ্বিধা করত। এই রাস্তা যেত বোকাদের গ্রামের দিকে। মোল্লা নাসিরুদ্দিনের গাধা, যে প্রায়ই নিজের মর্জির মালিক হতো, আজ কিছু বেশিই বাধ্য মনে হচ্ছিল। হয়তো জানোয়ারের ষষ্ঠেন্দ্রিয় তাকে বলছিল যে তারা যে জায়গায় যাচ্ছে সেখানে তার প্রজাতির প্রাণীদের নয়, বরং মানুষের বেশে লুকিয়ে থাকা আসল গাধাদের ভিড় পাওয়া যাবে। মোল্লা নিজের সাদা দাড়িতে হাত বোলালেন আর আকাশের দিকে তাকালেন। ওনার মনে চিন্তার এক ঝড় চলছিল। লোক বলতো যে অকল বাদাম খেলে আসে অথবা ধাক্কা খেলে আসে, কিন্তু মোল্লার বিশ্বাস ছিল যে অকল দুনিয়ার সব থেকে দামি আর সব থেকে সস্তা জিনিস। এটা নির্ভর করে যে সেটি কে কিনছে তার ওপর। আর আজ তিনি এই সিদ্ধান্তটি পরীক্ষা করার জন্য নিজের জীবনের সব থেকে অদ্ভুত অভিযানে বেরিয়েছেন। গ্রামের সীমানা এখন কাছে আসছিল। দূর থেকে গ্রামটি সাধারণ বসতির মতোই মনে হচ্ছিল। মাটির বাড়ি, খড়ের চাল, আর জায়গায় জায়গায় জ্বলন্ত উনুন থেকে ওঠা ধোঁয়া। কিন্তু যেমন যেমন মোল্লা কাছে এলেন, তিনি কিছু অদ্ভুত জিনিস দেখতে পেলেন। গ্রামের প্রবেশপথে কোনো পাহারাদার ছিল না, বরং একটি ছাগল বাঁধা ছিল যার গলায় একটি নেম প্লেট ঝুলছিল। তাতে লেখা ছিল সিংহ। মোল্লা এটি দেখে জোরে হেসে উঠলেন। এটি ছিল সেই গ্রামের মানসিকতার প্রথম প্রমাণ। এখানকার মানুষ যা দেখতে চাইত সেটাই দেখত, যা বাস্তবে ছিল সেটা নয়। তিনি নিজের গাধার পিঠ চাপড়ালেন আর বিড়বিড় করে বললেন, বন্ধু, সামলে থেকো, এখানে তোমার ইজ্জত আমার থেকেও বেশি হতে পারে। গ্রামে প্রবেশ করতেই মোল্লা এক অদ্ভুত শোরগোল শুনতে পেলেন। মানুষ এদিকে ওদিকে দৌড়াচ্ছিল, কিন্তু কেউ কোনো নির্দিষ্ট দিকে যাচ্ছিল না। এক লোক নিজের ছায়া ধরার চেষ্টা করছিল। অন্যজন কুয়োর মধ্যে উঁকি দিয়ে চিৎকার করছিল, কারণ তার মনে হয়েছিল যে চাঁদ জলে ডুবে গেছে আর তাকে বাঁচানো জরুরি। এই দৃশ্য কোনো পাগলখানার নয়, বরং ওই গ্রামের রোজকার জীবনের অংশ। মোল্লা এক গভীর শ্বাস নিলেন। এখানকার বাতাসেও বোকামির গন্ধ ছিল। তিনি ভাবলেন যে যদি অকলের বীজ বপন করতে হয়, তবে এর থেকে ভালো অনুর্বর জমি আর হতে পারে না। মোল্লা গ্রামের মাঝখানে অবস্থিত পুরনো বটগাছের নিচে নিজের জায়গা বেছে নিলেন। এটি সেই জায়গা ছিল যেখানে গ্রামের পঞ্চায়েত বসত, যেখানে সিদ্ধান্ত নেওয়া হতো, এমন সিদ্ধান্ত যা প্রায়ই সমস্যার সমাধান করার বদলে তাকে আরও জটিল করে তুলত। মোল্লা নিশ্চিন্তে নিজের গাধাটিকে গাছের সাথে বাঁধলেন। গাধাটি গাছের ছাল শুকল এবং এক জোরে ডাক দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু লোক চমকে গেল এবং মোল্লার দিকে তাকাতে লাগল। ওনার পোশাক, ওনার গাধা আর ওনার চেহারার তেজ সবকিছু গ্রামবাসীর কাছে নতুন ছিল। মোল্লা নিজের থলি থেকে একটি পুরনো মাদুর বের করলেন আর সেটি মাটিতে পাতলেন। তারপর তিনি খুব সুন্দর করে নিজের পাগড়ি ঠিক করলেন আর সেই মাদুরের ওপর বাবু হয়ে বসে পড়লেন। তিনি নিজের থলি থেকে কিছুই বের করলেন না, না কোনো জড়িবুটি, না কোনো তাবিজ, না কোনো জাদুই পাথর। ওনার কাছে বিক্রি করার মতো কোনো বস্তু ছিল না। তিনি পাশে পড়ে থাকা এক টুকরো কয়লা তুললেন আর সামনে রাখা একটি কাঠের তক্তার উপর বড় বড় অক্ষরে কিছু লিখতে শুরু করলেন। গ্রামবাসী ধীরে ধীরে ওনার আশেপাশে জমা হতে লাগল। তাদের চোখে কৌতূহল ছিল। তারা দেখতে চাইত যে এই বিদেশি আসলে বিক্রি করতে কি চায়। মোল্লা লেখা শেষ করলেন আর তক্তাটি গাছের গুঁড়ির সাথে ঠেস দিয়ে রাখলেন। তাতে লেখা ছিল অকলের দোকান। নিচে আরও একটি লাইন লেখা ছিল, প্রতিটি প্রশ্নের উত্তর, প্রতিটি সমস্যার সমাধান, দাম আপনার সামর্থ্য অনুযায়ী।
ভিড়ের মধ্যে এক নিস্তব্ধতা ছেয়ে গেল। মানুষ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। কেউ ধীরে ধীরে ফিসফিস করে বলল, অকল? এই লোকটা কি আমাদের নিয়ে মজা করছে? অন্যজন বলল, হয়তো এ কোনো জাদুকর যে মন পড়ে নিতে পারে। তৃতীয়জন নিজের পাগড়ি চুলকাতে চুলকাতে বলল, কিন্তু অকল তো ভগবানের দান, এটা দোকানে কিভাবে বিক্রি করা যেতে পারে? মোল্লা নাসিরুদ্দিন এই সব কথা শুনছিলেন, কিন্তু উনার মুখে সেই একই শান্ত হাসি বজায় ছিল। তিনি জানতেন যে শুরু সবসময় কঠিন হয়, বিশেষ করে তখন যখন আপনি কোনো অন্ধকে আয়না বিক্রি করার চেষ্টা করছেন। তখনই ভিড় সরিয়ে এক মোটা-সোটা লোক সামনে এলো। সে ছিল গ্রামের মিষ্টিওয়ালা, যার নিজের মিষ্টির থেকে বেশি নিজের কথার মিষ্টির ওপর অহংকার ছিল। সে মোল্লাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল আর ব্যঙ্গ করে হাসল। কি মিয়া বিদেশি? সে নিজের ভুঁড়িতে হাট বোলাতে বোলাতে বলল, তুমি অকল বিক্রি করো? তোমার কাছে কি কলার দরে অকল আছে নাকি লিটারে পাওয়া যায়? আমার জিলিপির জন্য কিছুটা অকল চাই, যাতে তারা নিজে থেকেই সোজা হয়ে যায়। ভিড় জোরে হেসে উঠল। মিষ্টিওয়ালার মনে হল সে মোল্লার মুখ বন্ধ করে দিয়েছে, কিন্তু মোল্লা নাসিরুদ্দিনের জবাব তৈরি ছিল। তিনি খুব শান্তভাবে বললেন, ভাই, অকল না তো কেজি দরে পাওয়া যায়, না লিটারে। আর যেখানে তোমার জিলিপির কথা, ওগুলোকে সোজা করার জন্য অকলের নয়, বরং হাতুড়ির দরকার। আর রইল অকলের দামের কথা, তো সেটা নির্ভর করে যে তোমার ওটার কতটা দরকার। মিষ্টিওয়ালার মুখ লাল হয়ে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু মোল্লার কথায় এমন যুক্তি ছিল যা সে বুঝতে পারল না ঠিকই, কিন্তু অনুভব করল যে তার মজা ওড়ানো হয়েছে। সে পা আছড়াতে আছড়াতে সেখান থেকে চলে গেল। কিন্তু এই ঘটনাটি মোল্লার দোকানের প্রচার করে দিল। এখন প্রত্যেকে এটা জানার জন্য আগ্রহী ছিল যে এই লোকটা আসলে কে এবং সে কি ধরনের অকল বিক্রি করছে। সন্ধে ঘনিয়ে আসছিল। গ্রামের ঘরে ঘরে প্রদীপ জ্বলে উঠেছিল। মোল্লা এখনও নিজের জায়গায় বসেছিলেন, অটল আর শান্ত। তিনি জানতেন যে খদ্দের আসবে। বোকামি যতই গভীর হোক না কেন, তার ভেতরে কোথাও না কোথাও বুদ্ধির এক দমানো তৃষ্ণা অবশ্যই থাকে। মানুষ ভুল করে, আর সেই ভুল শোধরানোর জন্যে তার অকলের দরকার পড়ে। মোল্লা শুধু সেই প্রথম খদ্দেরের অপেক্ষায় ছিলেন যে নিজের ভুল মেনে নেওয়ার সাহস রাখে। তখনই ভিড়ের মধ্য থেকে এক বৃদ্ধা মহিলার সামনে এলেন। উনার কোমর ঝুঁকে গিয়েছিল, আর মুখে বলিরেখার জাল ছিল। উনার চোখে এক অদ্ভুত ভয় ছিল, যেন তিনি কোনো অতীতের ছায়া থেকে পালাচ্ছেন। তিনি কাঁপতে কাঁপতে নিজের পুটলি থেকে একটি মুদ্রা বের করলেন আর মোল্লার সামনে রেখে দিলেন। বাবা, উনার বলায় কম্পন ছিল, তুমি কি আমায় বলতে পারো যে আমার হারিয়ে যাওয়া যৌবন কোথায় পাওয়া যাবে? আমি শুনেছি তোমার কাছে সব প্রশ্নের উত্তর আছে। মোল্লা সেই মুদ্রাটি দেখলেন। তারপর সেই বৃদ্ধা মায়ের মুখের দিকে তাকালেন। ইনি সেই খদ্দের ছিলেন না যার ওনার তালাশ ছিল, কিন্তু এটি সেই যন্ত্রণা ছিল যার চিকিৎসা ওনার কাছে ছিল। তিনি মুদ্রাটি আবার ওনার পুটলিতে ভরে দিলেন আর খুব আদর করে বললেন, মা, যৌবন কোনো জায়গা নয় যেখানে ফিরে যাওয়া যায়। ওটা তো একটা স্বপ্ন ছিল যা এখন পূরণ হয়ে গেছে। এখন তোমার কাছে বার্ধক্য আছে, যা বাস্তবতা। আর অকল এতেই আছে যে আমরা স্বপ্ন ভাঙার শোক না করি, বরং বাস্তবকে আপন করে নিই। তোমার যৌবন তোমার স্মৃতিতে সুরক্ষিত আছে, ওটা ওখানেই থাকতে দাও। ওটা খুঁজতে গিয়ে নিজের বর্তমান হারিও না। বৃদ্ধা মহিলা কিছুক্ষণ মোল্লার দিকে তাকিয়ে রইলেন। ওনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। হয়তো বহু বছর পর কেউ ওনাকে এত সহজ আর সত্যি কথা বলেছে। তিনি মোল্লার পা ছুলেন আর আশীর্বাদ দিতে দিতে চলে গেলেন। ভিড় এখন শান্ত ছিল। কেউ হাসার সাহস করল না। মোল্লা প্রমাণ করে দিয়েছিলেন যে ওনার দোকানে বিক্রি হওয়ার মতো জিনিস যদিও চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব গভীর হয়। রাত হয়ে গেল। গ্রামবাসী যে যার ঘরে ফিরে গেল। কিন্তু আলোচনার বাজার গরম ছিল। প্রতিটি ঘরে, প্রতিটি আড্ডায় শুধু মোল্লা নাসিরুদ্দিন আর ওনার অকলের দোকানের কথা হচ্ছিল। কেউ ওনাকে সাধু বলছিল, তো কেউ ঠগ। কেউ ওনাকে পাগল ভাবছিল, তো কেউ মসিহা। মোল্লা বটগাছের নিচেই রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। তিনি চাদর মুড়ি দিলেন আর তারায় ভরা আকাশের দিকে তাকাতে লাগলেন। তিনি জানতেন যে আসল খেলা তো কাল সকালে শুরু হবে। আজ তো শুধু ট্রেলার ছিল, পুরো সিনেমা এখনো বাকি ছিল। পরের দিন সূর্যের প্রথম কিরণের সাথে সাথেই মোল্লার দোকান আবার সেজে উঠল। এবার ভিড় আরও বেশি ছিল, আর এই ভিড়ে ৫ জন এমন মুখ ছিল যারা বাকি সবার থেকে আলাদা ছিল। এরা ছিল গ্রামের সবথেকে বড় ৫ জন বিশিষ্ট ব্যক্তি, যাদের গ্রামবাসী নিচু স্বরে পঞ্চমূর্খ বলত। কিন্তু এদের কাছে টাকা ছিল, প্রতিপত্তি ছিল, আর সবথেকে বড় কথা, একটি এমন অহংকার ছিল যা এদের এটা মানতেই দিত না যে এরা বোকা। মোল্লা এক নজরেই তাদের চিনে নিলেন।
এরা সেই খদ্দের ছিল যাদের জন্য উনি অপেক্ষা করছিলেন। তাদের মধ্যে প্রথম ব্যক্তিটি ছিল একজন কৃষক, যার নাম ছিল রামদিন। প্রথম মূর্খ রামদিন, আর 10 মুদ্রার জ্ঞান। রামদিনের কাছে গ্রামে সবথেকে বেশি জমি ছিল, কিন্তু তার ফসলে সবসময় পোকা লাগত। কারণ সে বিশ্বাস করত যে পোকা মারলে পাপ হয়, তাই সে সারা রাত খেতে বসে পোকাদের ভজন শোনাত, যাতে তাদের হৃদয়ের পরিবর্তন হয়। রামদিন ভিড় ঠেলে সবার আগে এলো। তার পোশাক দামি ছিল, কিন্তু তাতে মাটির দাগ ছিল। এ মুজজা, রামদিন জোরে আওয়াজ দিল, আমি শুনেছি তুমি অকল বিক্রি করো। আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু আমার ক্ষেত আমাকে সেটা দিচ্ছে না যার আমি যোগ্য। বলো, তোমার কাছে আমার জন্যে কি আছে? তুমি কি আমাকে এমন অকল দিতে পারো যাতে আমি পরিশ্রম না করেই সবথেকে বড়লোক হয়ে যাই? মোল্লা নাসিরুদ্দিন হাসলেন। শিকার নিজেই জালের দিকে আসছিল। তিনি রামদিনকে বসার ইশারা করলেন। এসো চৌধুরী, বসো, মোল্লা বললেন। বড়লোক হওয়া তো নসিবের কথা, কিন্তু সেটা সামলে রাখার জন্যে অকল লাগে, আর পরিশ্রম ছাড়া বড়লোক হওয়ার স্বপ্ন দেখা, এটা তো সবথেকে দামি অকলের সওদা। রামদিন গর্বের সাথে নিজের গোফে তা দিল। দামের চিন্তা করো না, তুমি শুধু মালের কথা বলো। আমার কাছে সোনার মুদ্রার অভাব নেই। সে নিজের পকেট থেকে ঝনঝন করে 10টি সোনার মুদ্রা বের করল আর মোল্লার সামনে ছুঁড়ে দিল। এই নাও, এবার বলো সেই মন্ত্র যাতে আমি রাতারাতি রাজা হয়ে যাই। মোল্লা মুদ্রাগুলো তুললেন না, তিনি রামদিনের চোখের দিকে তাকালেন। সেখানে লোভ ছিল, অজ্ঞতা ছিল, আর এক অস্থিরতা ছিল। মোল্লা বললেন, রামদিন, অকল কোনো মন্ত্র নয় যা ফুঁ দেওয়া হবে। এটি একটি বিচার, একটি দৃষ্টিভঙ্গি। তুমি 10টি মুদ্রা দিয়েছ, তো তুমি 10 মুদ্রার মতোই অকল পাবে, কিন্তু শর্ত হল যে তোমাকে সেটা মেনে চলতে হবে, সেটা তোমার কাছে যতই তেতো মনে হোক না কেন। রামদিন অধৈর্য হয়ে বলল, হ্যাঁ, যা বলার তাড়াতাড়ি বলো, আমাকে খেতে যেতে হবে। আজ পোকাদের জন্য বিশেষ সৎসঙ্গ রেখেছি আমি। মোল্লা গম্ভীর স্বরে বললেন, তাহলে শোনো রামদিন, তোমার প্রথম পাঠ, অকলের প্রথম নিয়ম, এটি নিজের মাথায় এমনভাবে বসিয়ে নাও যেমন খেতে বীজ বোনা হয়। মোল্লা একটু সামনে ঝুঁকলেন আর রামদিনের কানের কাছে গিয়ে ফিসফিস করে বললেন, যাতে ভিড়ের মনে হয় যে কোনো বড় রহস্য বলা হচ্ছে। মোল্লা বললেন, যখনই তোমার মনে হবে যে কেউ তোমাকে খুব দ্রুত, খুব সহজে আর কোনো পরিশ্রম ছাড়াই বড়লোক হওয়ার স্বপ্ন দেখাচ্ছে, তখন বুঝে নেবে যে সে তোমাকে বড়লোক বানাচ্ছে না, বরং সে তোমাকে লুটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রকৃতির নিয়ম হল, যা তাড়াতাড়ি জন্মায় তা তাড়াতাড়ি শুকিয়েও যায়। বটগাছ হতে সময় লাগে, কিন্তু ঘাস আগাছা রাতারাতি গজিয়ে যায়। রামদিন অবাক হয়ে গেল। সে ভেবেছিল মোল্লা তাকে কোনো জাদুই তটকা বলবেন, কোনো লুকানো গুপ্তধন খোঁজার মানচিত্র দেবেন। কিন্তু এটা কি? এটা তো সাধারণ একটা কথা। ব্যাস এতটুকুই? রামদিন চিৎকার করে উঠল, এটার জন্য আমি 10টা সোনার মুদ্রা দিলাম? এই কথা তো আমার ঠাকুরমাও বলতো। মোল্লা শান্তভাবে বললেন, ঠাকুরমা বলতো, কিন্তু তুমি কি কখনো মেনেছ? যদি মানতে, তবে আজ তুমি পোকাদের ভজন শোনানোর বদলে কীটনাশক ছড়াতে। অকল থাকা বড় কথা নয়, অকলের ব্যবহার করা বড় কথা। তুমি দাম দিয়েছ, এখন এই কথার দাম তুমি তখন বুঝবে যখন জীবন তোমার পরীক্ষা নেবে। রামদিন রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়াল। তার মনে হল সে ঠকে গেছে। ভিড়ের মানুষও চেপে চেপে হাসছিল। রামদিন যাওয়ার সময় মোল্লাকে এক হুমকি ভরা নজরে দেখল। যদি তোমার এই কথা কাজে না আসে মোল্লা, তবে আমি আমার 10টি মোহর সুদ সমেত ফেরত নেব, আর তোমার এই দোকান উপড়ে ফেলব। মোল্লা শুধু হেসে হাত নাড়লেন। তিনি জানতেন যে রামদিনের পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। গ্রামে কয়েকদিন ধরে এক অপরিচিত লোক ঘুরছিল, যে মানুষদের এক জাদুই স্কিম সম্পর্কে বলছিল। মোল্লার নজর তার ওপর ছিল। রামদিন এখন ঠিক সেই জালের দিকেই এগিয়ে যাচ্ছিল। মোল্লার পাটটি একটি ঢাল ছিল। এখন এটি রামদিনের ওপর ছিল যে সে সেই ঢাল ব্যবহার করে কিনা। বেলা বাড়ার সাথে সাথে মোল্লার দোকানে মানুষের ভিড় লেগেই থাকল। কিছু লোক সত্যি পরামর্শ নিতে আসত, আবার কিছু লোক শুধু তামাশা দেখতে। মোল্লা প্রত্যেকের সাথে খুব ভালোবাসা আর ধৈর্যের সাথে কথা বলতেন। তিনি মানুষের ছোট ছোট সমস্যাগুলোকে খুব বুদ্ধি দিয়ে সমাধান করে দিতেন। যেমন এক লোক এলো, যার অভিযোগ ছিল যে তার ঘর খুব ছোট আর পরিবার খুব বড়। মোল্লা তাকে পরামর্শ দিলেন যে সে যেন তার ছাগল আর মুরগিগুলোকেও ঘরের ভেতরে নিয়ে আসে। লোকটি ভাবল মোল্লা পাগল হয়ে গেছে, কিন্তু সে সেটাই করল। দুদিন পর সে কাঁদতে কাঁদতে এলো যে এখন তো নরক হয়ে গেছে। তখন মোল্লা বললেন, এখন জানোয়ারগুলোকে বাইরে বের করে দাও। পরের দিন সেই লোক মিষ্টি নিয়ে এলো আর বলল, মোল্লাজি, জানোয়ারগুলো যাওয়ার পরে
আমার ঘর তো রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে, কত খোলা জায়গা। মোল্লা তাকে বোঝালেন যে সুখ আর দুঃখ শুধু দেখার দৃষ্টিভঙ্গি। দুপুর হতে হতে দ্বিতীয় বিশিষ্ট মূর্খ দোকানে এলো। এ ছিল গ্রামের সবথেকে বড় ব্যবসায়ী শেঠ ধনীরাম। শেঠ ধনীরাম আর তর্ক। ধনীরামের একটি রোগ ছিল, সে কখনো ভুল হতে পারত না। তার মনে হতো যে দুনিয়ার প্রতিটি যুক্তি, প্রতিটি তর্ক তারই জেতা উচিত। যদি কেউ বলে যে দিন, আর ধনীরামের মনে হয় যে রাত হওয়া উচিত, তবে সে প্রমাণ করে দিত যে এখন রাতই। তার অহংকার তার ব্যবসার থেকেও বড় ছিল। ধনীরাম নিজের লাঠি ঘোরাতে ঘোরাতে এলো আর মোল্লার সামনে দাঁড়িয়ে গেল। সে না তো নমস্কার করল, না কোনো শিষ্টাচার দেখাল, সরাসরি কাজের কথা এলো। শুনেছি তুমি খুব অকলমান্দ, ধনীরাম কর্কশ গলায় বলল। কিন্তু আমি বিশ্বাস করি যে অকল কেনা যায় না, ওটা তো রক্তে থাকে। আমি এখানে তোমাকে ভুল প্রমাণ করতে এসেছি। আমি তোমাকে 10টি মুদ্রা দেব, কিন্তু যদি তোমার অকল আমার পছন্দ না হয় বা আমি তাতে একমত না হই, তবে তোমাকে আমাকে 20টি মুদ্রা ফেরত দিতে হবে। মোল্লা ধনীরামকে ভালো করে দেখলেন। এই ব্যক্তি তর্কের প্রেমিক নয়, বরং নিজের গলার স্বরের প্রেমিক ছিল। মোল্লা জানতেন যে এমন ব্যক্তিকে যুক্তি দিয়ে হারানো সম্ভব নয়, তাকে জিততে দিয়েই হারানো সম্ভব। মোল্লা শর্ত মেনে নিলেন। ঠিক আছে শেঠজি, মোল্লা বললেন, আপনার স্বাগত। 10টি মুদ্রা রাখুন আর আপনার পাঠ নিন। ধনীরাম মুদ্রাগুলো রাখল এবং এক বিজয়ী হাসির সাথে দাঁড়িয়ে গেল। তৈরি ছিল মোল্লার প্রতিটি শব্দ কাটার জন্য। মোল্লা বললেন, শেঠজি, আমার পাঠ হল এই। যখন তুমি কোনো বোকার সাথে তর্ক করছ আর তুমি এটা প্রমাণ করার চেষ্টা করছ যে তুমি ঠিক, তখন মনে রাখবে যে দেখার লোকের কাছে তোমাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য ধরা পড়ে না। কখনো কখনো চুপ থাকা ঠিক হবার থেকেও বেশি লাভজনক হয়। তর্ক জেতা অকল নয়, শান্তি বজায় রাখা হলো অকল। ধনীরামের মুখ হাঁ হয়ে গেল। সে তৈরি ছিল কোনো জটিল ধাঁধার জন্য, কোনো গভীর দর্শনের জন্য যা সে কাটতে পারে। কিন্তু মোল্লা তো তাকে এমন এক চক্রব্যূহে ফেলে দিয়েছিলেন যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা ছিল না। যদি সে এখন মোল্লার সাথে তর্ক করে, তবে সে মোল্লার কথাটিকেই ঠিক প্রমাণ করে দেবে যে সে তর্ক করা এক বোকা। আর যদি সে চুপ থাকে, তবে এর মানে হল যে সে মোল্লার কথা মেনে নিয়েছে। ধনীরামের মুখ বেগুনি হয়ে গেল। তার ভেতরের তর্কাচারী চিৎকার করে জবাব দিতে চাইছিল, কিন্তু মোল্লা তার মুখে তালা লাগিয়ে দিয়েছিলেন। সে এক গভীর শ্বাস নিলেন, মুদ্রাগুলো ওখানেই ছাড়লেন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলেন। এটি তার জীবনে প্রথমবার ছিল যখন সে কোনো তর্ক থেকে কিছু না বলে ফিরেছিলেন। ভিড় হাততালি দিল। মোল্লা প্রমাণ করে দিয়েছিলেন যে কখনো কখনো সবথেকে বড় অস্ত্র হল নীরবতা। সন্ধ্যা নামতে শুরু করেছিল, আর মোল্লা ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু ওনার কাজ এখনও শেষ হয়নি। তিনি দেখলেন যে গ্রামের পরিবেশ বদলাতে শুরু করেছে। যে মানুষগুলো কাল পর্যন্ত ওনাকে দেখে হাসছিল, আজ তারা শ্রদ্ধার সাথে তাকাচ্ছিল। কিন্তু মোল্লা জানতেন যে এই শ্রদ্ধা ক্ষণস্থায়ী। মানুষের স্মৃতিশক্তি খুব দুর্বল হয়, তাকে বারবার মনে করিয়ে দিতে হয়। তখনই আরও একটি ছায়া মোল্লার দোকানে পড়ল। এ অন্য কেউ নয়, বরং গ্রামের সবথেকে পুরনো আর সবথেকে দুঃখী আত্মা ছিল কাকি বিমলা। বিমলা কাকির কাছে দুঃখের এক অফুরন্ত ভাণ্ডার ছিল। তিনি ওনার আগের জীবনের ভুল, হারিয়ে যাওয়া সুযোগ আর পুরনো শত্রুতার এক ভারী বোঝা নিজের মাথায় নিয়ে ঘুরে বেড়াতেন। তিনি যেখানেই যেতেন সেখানকার পরিবেশ বিষণ্ণ হয়ে যেত। বিমলা কাকি মোল্লার সামনে 10টি মুদ্রা নয়, বরং চোখের জলে ভেজা এক রুমাল রাখলেন। মোল্লা, তিনি ফুপিয়ে ফুপিয়ে বললেন, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার কাছে দেওয়ার জন্য অনেক দুঃখ আছে। তুমি কি আমার দুঃখের বদলে আমাকে একটু শান্তি দিতে পারো? 20 বছর আগে আমার শাশুড়ি আমাকে একটি খোঁচা দিয়ে কথা বলেছিলেন, যা আজও আমার বুকে বিধে আছে। 10 বছর আগে আমার ছেলে আমার কথা শোনেনি, সেই কষ্ট আজও টাটকা। আমি এই স্মৃতিগুলো থেকে মুক্তি পেতে চাই। মোল্লার মন ভিজে গেল। এটি বোকামি ছিল না, এটি ছিল একটি রোগ, অতীতকে বয়ে বেড়ানোর রোগ। তিনি কাকিকে পাশে বসালেন আর বললেন, কাকি, আমি তোমার থেকে টাকা নেব না, কিন্তু আমার অকলের একটি শর্ত আছে। তোমাকে সেটা করতে হবে যা আমি বলবো। কাকি মাথা নাড়লেন। মোল্লা একটি খালি বস্তা নিলেন আর তাতে অনেকগুলো পাথর ভরে দিলেন। বস্তাটি খুব ভারী হয়ে গেল। মোল্লা সেটি কাকির কাঁধের ওপর রেখে দিলেন। কাকি, এই বস্তাটি নিয়ে গ্রামের একটি চক্কর দিয়ে এসো, তারপর আমার কাছে এসো। কাকি অবাক হয়েছিলেন, কিন্তু তিনি সেটাই করলেন। তিনি ভারী বস্তাটি নিয়ে টলতে টলতে চললেন। ঘাম ঝরছিল, কাঁধ ব্যথা করছিল, দম ফুরিয়ে আসছিল। কোনো মতে তিনি একটি চক্কর শেষ করলেন আর মোল্লার কাছে এসে ধপ করে পড়ে গেলেন।
মোল্লা, তুমি আমাকে মেরে ফেলতে চাও নাকি? এই বস্তাটা খুব ভারী, এটা তো আমার জান বের করে দিল। মোল্লা হাসতে হাসতে বস্তাটি ওনার কাঁধ থেকে সরালেন। কাকি, এখন কেমন লাগছে? কাকি লম্বা শ্বাস নিলেন। কত হালকা লাগছে, মনে হচ্ছে পাহাড় নেমে গেল। মোল্লা ওনার চোখের দিকে তাকিয়ে বললেন, এটাই তো পাঠ কাকি। এই পাথরগুলো তোমার অতীত ছিল, সেই কথাগুলো যা গত হয়ে গেছে, সেই খোঁচা দেওয়া কথা যা পুরনো হয়ে গেছে। তুমি ওগুলোকে নিজের মাথায় তেমনই বয়ে বেড়াচ্ছ যেমন তুমি এই বস্তাটিকে বয়ে আনলে। যতক্ষণ না তুমি ওগুলোকে নিচে নামিয়ে রাখবে, তুমি শান্তি পাবে না। যা গত হয়েছে তা মরে গেছে, মৃতদেহকে কাঁধে করে বয়ে বেড়ায় না, ওগুলোকে কবর দিয়ে দেয়। কাকি স্তব্ধ হয়ে গেলেন। ওনার হঠাৎ উপলব্ধি হল যে উনি ওনার নিজের দুঃখেরই বন্দী হয়েছিলেন। তিনি মোল্লার হাত চেপে ধরলেন আর জোরে জোরে কাঁদতে লাগলেন। কিন্তু এই জল দুঃখের নয়, মুক্তির ছিল। তিনি সেদিন প্রতিজ্ঞা করলেন যে তিনি এখন থেকে শুধু বর্তমানে বাঁচবেন। তিনি যখন সেখান থেকে উঠলেন, ওনার হাঁটাচলায় এক নতুন শক্তি ছিল। ওনার ঝুঁকে যাওয়া কোমর কিছুটা সোজা হয়ে গিয়েছিল। রাত অনেক হয়েছিল। মোল্লা ওনার দোকান গুছিয়ে নেওয়ার প্রস্তুতি নিলেন। তিনি নিজের তক্তাটি সরালেন, মাদুর গোটালেন আর নিজের গাধাটিকে আদর করলেন। আজকের দিনটি সফল হয়েছিল। 3টি বড় পাঠ দেওয়া হয়েছে। কিন্তু এখনও 2জন মূর্খ বাকি ছিল। আর সবথেকে বড় পরীক্ষা এখনও আসার বাকি ছিল। গ্রামের তরুণ সমাজ আর সেই অহংকারী ব্যক্তি যে নিজেকে গ্রামের বুদ্ধিজীবী মনে করত। মোল্লা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি ঝোপের আড়ালে কিছু আওয়াজ শুনতে পেলেন। তিনি ঘুরে দেখলেন, কিন্তু সেখানে কেউ ছিল না, বা হয়তো কেউ ছিল যে লুকিয়ে ওনাকে দেখছিল। মোল্লার ঠোঁটে এক রহস্যময় হাসি খেলে গেল। তিনি জানতেন যে ওনার কথা শুধু সেই মানুষদের কাছে পৌঁছাচ্ছে না যারা সামনে বসে আছে, বরং তাদের কাছেও যারা লুকিয়ে শুনছে। বাতাসে বদল এসে গিয়েছিল। বোকাদের গ্রাম এখন ধীরে ধীরে জেগে ওঠার হাই তুলছিল। কিন্তু জেগে ওঠার প্রক্রিয়া যন্ত্রণাদায়ক হয়। যখন বহু বছর ধরে বন্ধ থাকা চোখের ওপর আলো পড়ে, তখন তা চোখে লাগে। মোল্লা শুয়ে পড়লেন, কিন্তু ঘুম ওনার থেকে অনেক দূরে ছিল। তিনি আগামীকালের কথা ভাবছিলেন। আগামীকাল যে খদ্দের আসার কথা, সে ছিল সবথেকে বিপজ্জনক। সে ছিল তাড়াহুড়োর শিকার। সেই যুবক যার কাছে রক্তের তেজ তো ছিল, কিন্তু মাথার ঠান্ডা ভাব ছিল না। আর তারপর সেই পঞ্চম ব্যক্তি, যে সবথেকে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছিল। রাতের নিস্তব্ধতায় মোল্লা নিজেকে একটি প্রশ্ন করলেন, অকল কি সত্যিই বিক্রি করা যায়, নাকি আমি শুধু তাদের সেটাই মনে করিয়ে দিচ্ছি যা তারা আগে থেকেই জানে, শুধু ভুলে গেছে? জবাব বাতাসের ঝাপটায় কোথাও হারিয়ে গেল। তখনই দূরে কোথাও একটি কুকুরের কান্নার আওয়াজ পাওয়া গেল। গ্রামবাসী একে অশুভ মনে করত, কিন্তু মোল্লা একে সংকেত মনে করতেন। কাল বড় কিছু হতে চলেছে। মোল্লা নিজের চোখ বন্ধ করলেন আর ধ্যানে ডুবে গেলেন। আগামীকালের জন্য ওনার পূর্ণ শক্তির প্রয়োজন ছিল, কারণ কাল ওনাকে শুধু অকল বিক্রি করতে হবে না, বরং একটি জীবন বাঁচাতে হবে। এক যুবক রাগে মোল্লার দোকানের দিকে দৌড়ে আসছে, তার হাতে এক বড় লাঠি আর চেহারায় অস্থিরতা। পরের দিনের শুরু শান্তির সাথে নয়, বরং একটি ঝড়ের সাথে হল। গ্রামের সবথেকে ছটফটে যুবক, যাকে সব জিনিস এখনই আর এই মুহূর্তেই চাই, মোল্লার কাছে এক এমন সমস্যা নিয়ে এলো যা জীবন মরণের প্রশ্ন ছিল। মোল্লার অকল কি তাকে এক ভয়ানক ভুল করা থেকে আটকাতে পারবে? আর কি হবে যখন গ্রামের সবথেকে বড় অহংকারী মোল্লাকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে? জানার জন্য দেখতে থাকুন। আর হ্যাঁ, এই ভিডিওটি লাইক করে দিন। পূর্ব আকাশে সূর্য এখনও নিজের লাল আভা ছড়ানো শুরুই করেছিল। রাতের ঠান্ডা ভাব এখনও বাতাসে বজায় ছিল, আর ঘাসের ওপর শিশির বিন্দু মুক্তোর মতো চমকাচ্ছিল। বোকাদের গ্রামে সকাল সাধারণত দেরিতেই হতো, কিন্তু আজ কিছু আলাদা ছিল। আজ গ্রাম তাড়াতাড়ি জেগে গিয়েছিল। কালকের ঘটনাগুলো গ্রামের বাতাসে এক অদ্ভুত বিদ্যুৎ ছড়িয়ে দিয়েছিল। আড্ডায়, কুয়োর পাড়ে আর ক্ষেতের আলে সব জায়গায় শুধু একটাই আলোচনা, মোল্লা নাসিরুদ্দিন আর ওনার অকলের দোকান। মোল্লা নাসিরুদ্দিন এখনও সেই বটগাছের নিচে নিজের মাদুরের ওপর গভীর ঘুমে ছিলেন। ওনার গাধাটি পাশেই দাঁড়িয়ে ঝিমোচ্ছিল, কখনো কখনো নিজের কান নেড়ে মাছি তাড়াচ্ছিল। গ্রামবাসী টিপি টিপি পায়ে সেখানে আসছিল, যেন কোনো ঘুমন্ত সিংহকে দেখতে আসছে। তারা দেখতে চাইত যে সেই মানুষটি কেমন দেখতে, যে দিনের আলোয় স্বপ্ন নয় বরং বাস্তবতা বিক্রি করে। কালকের 3টি পাঠ, সন্দেহ, মৌন আর অতীত থেকে মুক্তি, গ্রামের মানুষের মাথায় কোনো গভীর মন্ত্রের মতো বাজছিল।
রামদিন কৃষক, শেঠ ধনীরাম আর কাকি বিমলার বদলে যাওয়া চাল চলন সবাইকে ভাবতে বাধ্য করেছিল। তখনই গ্রামের প্রধান রাস্তা দিয়ে ধুলোর উড়তে দেখা গেল। শান্তি চিরে এক দৌড়ানো শব্দ শোনা যেতে লাগল। সরো সরো সামনে থেকে! একজন যুবক পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আসছিল। তার চুল ছিল আলুথালু, জামাকাপড় ঘামে ভেজা ছিল, আর চোখে একটা অদ্ভুত পাগলামি ছিল। এই হল বীরজু, গ্রামের সবথেকে ছটফটে যুবক। বীরজুকে যদি জলও খেতে হতো তবে তার মনে হতো যে গ্লাস ভরতে অনেক সময় নষ্ট হচ্ছে। তার জীবনের প্রতিটি জিনিস এখনই আর এই মুহূর্তেই চাই। সবর বা ধৈর্য নামের শব্দটা তার অভিধানে ছিলই না। বীরজু সোজা মোল্লার দোকানের দিকে ছুটল। তার গতি এত বেশি ছিল যে সে থামতে থামতে মোল্লার মাদুরের ওপর আছাড় খেতে খেতে বাঁচল। এই গোলমালে মোল্লার ঘুম ভেঙে গেল। তিনি খুব আয়েশ করে নিজের চোখ খুললেন, একটা লম্বা হাই তুললেন, আর বীরজুকে দেখলেন যে তার সামনে একটা ফাটা ঢোলের মতো হাঁপাচ্ছিল। ওঠো ওঠো মোল্লা! বীরজু চিৎকার করে উঠল। তার নিঃশ্বাস কামারের হাঁপড়ের মতো চলছিল। আমার কাছে সময় নেই, জলদি করো, আমার অকল চাই, আর সেটাও এখনই, সবথেকে দ্রুত কাজ করে এমন অকল। মোল্লা নাসিরুদ্দিন ধীরে ধীরে উঠে নিজের পাগড়ি ঠিক করলেন। তিনি বীরজুর ঘামে ভেজা মুখের দিকে তাকালেন আর হাসলেন। বেটা, সূর্য উঠতে সময় লাগে, কলি থেকে ফুল হতে সময় লাগে, এত তারা কিসের? মৃত্যু কি পিছু নিয়েছে? মৃত্যু নয়, কপাল। বীরজু নিজের থলিটা ঝাঁকাতে ঝাঁকাতে বলল। আমার কপাল বদলাতে চলেছে মোল্লা। শুধু আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আর আমি বুঝতে পারছি না যে আমি ঠিক করছি না ভুল। কিন্তু আমাকে এই সিদ্ধান্ত আগামী 1 ঘন্টার মধ্যে নিতে হবে। সেই সওদাগর চলে যাবে। যদি সে চলে যায় তবে আমার সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমাকে বলো আমার কি করা উচিত? ভিড় জমে গিয়েছিল। সবাই জানত যে বীরজু কোন বিষয়ে কথা বলছে। গ্রামে কাল সন্ধ্যায় এক বিদেশি সওদাগর এসেছিল। সে বীরজুকে একটা স্বপ্ন দেখিয়েছিল, হীরের খনির স্বপ্ন। সে বীরজুকে বলেছিল যে যদি সে নিজের পৈতৃক জমি আর বলদ বিক্রি করে তাকে টাকা দেয় তবে সে বীরজুকে শহরে নিয়ে যাবে আর নিজের হীরের খনিতে অংশীদার করে নেবে। সওদাগর শর্ত রেখেছিল যে এই প্রস্তাব শুধু আজ সকাল পর্যন্তই আছে। বীরজু, যে সবসময় গ্রামের ধুলো আর গোবরকে ঘৃণা করত, সেটাকে লটারি মনে করছিল। সে নিজের জমির কাগজ আর বলদের দড়ি নিয়ে সওদাগরের কাছে যেতেই যাচ্ছিল, এমন সময় কেউ তাকে মোল্লার দোকানের কথা মনে করিয়ে দিল। আর যেহেতু বীরজুর প্রতিটি জিনিসে গ্যারান্টি চাই, তাই সে এখানে চলে এলো। মোল্লা বীরজুর চোখের দিকে তাকালেন। সেখানে লোভ আর বোকামির এমন এক মিশ্রণ ছিল যা প্রায় বিনাশের কারণ হয়। বীরজুর হাত কাঁপছিল। সে নিজের তাড়াহুড়োর গোলাম হয়ে গিয়েছিল। শোনো যুবক, মোল্লা শান্ত স্বরে বললেন, তাড়াহুড়ো করে অকল দেওয়া যায় না। অকল স্থিরতা চায়। যেমন ঘোলা জলে মুখ দেখা যায় না, তেমনি অশান্ত মনে সঠিক চিন্তা আসে না। আগে বসো, শ্বাস নাও। আমার বসার সময় নেই। বীরজু বিরক্ত হল। তোমার টাকা চাই তো? এই নাও। সে নিজের পকেট থেকে ঝনঝন করে 10টি সোনার মুদ্রা বের করল আর মোল্লার মাদুরের ওপর ছুড়ে দিল। দাম পেয়েছ তো? এবার মাল দাও। আমাকে বলো, আমার কি সেই সওদাগরের সাথে যাওয়া উচিত? আমার কি নিজের জমি বিক্রি করে দেওয়া উচিত? জলদি বলো, হ্যাঁ কি না। মোল্লা সেই মুদ্রাগুলোর দিকে তাকালেন, তারপর বীরজুর দিকে। মোল্লা জানতেন যে যদি তিনি সরাসরি না বলেন তবে বীরজু মানবে না। তাড়াহুড়ো করার সময় মানুষ অন্ধ আর কালা হয়ে যায়। সে শুধু সেটাই শুনতে পায় যা সে শুনতে চায়। তাকে থামানোর জন্য কোনো যুক্তির নয়, বরং একটা ব্রেকের দরকার ছিল, এমন একটা বাধা যা তার গতি কমিয়ে দেয়। মোল্লা মুদ্রাগুলো তুললেন আর নিজের পকেটে রেখে দিলেন। তারপর তিনি খুব গম্ভীর ভাব ধরলেন, যেন তিনি ব্রহ্মাণ্ডের সবথেকে গভীর রহস্য বলতে যাচ্ছেন। তিনি বীরজুকে কাছে আসার ইশারা করলেন। বীরজু, যে উত্তর পাওয়ার জন্য ছটফট করছিল, নিজের কান মোল্লার মুখের কাছে নিয়ে গেল। মোল্লা ধীরে ধীরে প্রতিটি শব্দের উপর জোর দিয়ে বললেন, পাঠ নম্বর 4, তাড়াহুড়ো শয়তানের কাজ। যখনই তুমি জীবনের কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছ, যেমন জমি বিক্রি করা, বিয়ে করা বা ঘর ছাড়া, তখন তা সেই মুহূর্তে কখনো নিও না যখন তোমার রক্ত গরম থাকে। নিয়ম হলো এই, কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে পুরো একটা রাত অপেক্ষা করো, শুধু একটা রাত। যদি কাল সকালেও তোমার সেই সিদ্ধান্ত সঠিক মনে হয় তবে সেটা করে ফেলো, কিন্তু আজ নয়, এখনই নয়। বীরজুর মনে হলো কেউ যেন তার মুখে একটা চড় মারল। সে পিছিয়ে গেল, তার মুখ রাগে লাল হয়ে গেল। এটা কি ধরনের আজেবাজে কথা? আমি তোমাকে 10টা মুদ্রা এই জন্যই দিলাম যে তুমি আমাকে অপেক্ষা করতে বলবে? তুমি ঠগ, আমাকে এখনই যেতে হবে। যদি আমি কাল পর্যন্ত অপেক্ষা করি তবে সেই সওদাগর চলে যাবে, আমার সুযোগ হারিয়ে যাবে। মোল্লা নিজের জায়গা থেকে নড়লেন না। তার গলায় পাহাড়ের মতো এক দৃঢ়তা ছিল। বীরজু, তুমি অকেল কিনেছ, এখন সেটা তোমার হয়ে গেছে। যদি তুমি সেটা ব্যবহার না করো তবে লোকসান তোমার।
সওদাগর যদি সত্যবাদী হয় তবে সে একদিনের জন্য অপেক্ষা করতে পারে, আর যদি সে একদিনও অপেক্ষা করতে না পারে তবে ভাবো তার সওদা কত কাঁচা হবে। হীরের খনি কি একদিনে গায়েব হয়ে যাবে? বীরজুর মাথায় দ্বন্দ্ব চলছিল। একদিকে তার চঞ্চলতা ছিল, যা বলছিল যে দৌড়াও আর সওদা করে নাও। অন্যদিকে ছিল মোল্লার কথার যুক্তি, আর সবথেকে বড় কথা সেই 10টি সোনার মুদ্রার মায়া, যা সে মোল্লাকে দিয়ে দিয়েছিল। তার মনে হল যদি সে মোল্লার কথা না মানে তবে তার 10টি মুদ্রা বেকার চলে যাবে। এটা মানুষের স্বভাব, সে নিখরচায় পাওয়া পরামর্শকে তুচ্ছ করতে পারে, কিন্তু কেনা পরামর্শকে ফেলে দেওয়ার আগে 100 বার ভাবে। ঠিক আছে, বীরজু দাঁত কিড়মিড় করে বলল, আমি অপেক্ষা করব শুধু একটা রাত, কিন্তু মনে রেখো মোল্লা, যদি কাল সকালে সেই সওদাগর চলে যায় আর আমার লোকসান হয় তবে আমি ফিরে আসব, আর তখন আমি শুধু আমার মুদ্রাই চাইব না, বরং তোমার দাড়িও উপড়ে দেব। হুমকি দিয়ে বীরজু পা আছড়াতে আছড়াতে সেখান থেকে চলে গেল, কিন্তু তার হাঁটার মধ্যে সেই দৌড় ছিল না যা আসার সময় ছিল। মোল্লার স্পিড ব্রেকার কাজ করে গিয়েছিল। বীরজু বাড়ি পৌঁছল, তার মন অশান্ত ছিল। সে নিজের জমির কাগজ টেবিলের উপর আছাড় দিয়ে রাখল। বাইরে তার বলদগুলো ডাকছিল, যেগুলোকে সে বিক্রি করতে যাচ্ছিল। দুপুর হল, তারপর সন্ধে। বীরজুর কাছে প্রতিটি মুহূর্ত এক একটা শতাব্দীর মতো মনে হচ্ছিল। সে বারবার উঠছিল আর জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল। গ্রামের সরাইখানায় সেই সওদাগর আশ্রয় নিয়েছিল। বীরজুর মন চাইছিল যে দৌড়ে গিয়ে এখনই সওদা পাক্কা করে নেয়। মোল্লা পাগল, সে বিড়বিড় করল। সে আমার মাথা খারাপ করে দিয়েছে। হীরের খনি, এত বড় সুযোগ আমি হারিয়ে ফেলছি। সন্ধে সওদাগর নিজে বীরজুর বাড়িতে এলো। সে ছিল খুব চিকনা চোপড়া এক লোক, যার চোখে ধূর্ততা খেলা করছিল। সে বীরজুকে দেখল আর মিষ্টি গলায় বলল, আরে বীরজু ভাই, তুমি এলে না তো? আমি তোমার অপেক্ষা করছিলাম। সব তৈরি, শুধু তোমার বুড়ো আঙ্গুলের ছাপের অপেক্ষা। চলো, আজই বেরোতে হবে। বীরজু দাঁড়িয়ে পড়ল। তার সংকল্প টলছিল। সওদাগরের কথাগুলো মধুর মতো ছিল। কিন্তু তখনই তার মোল্লার মুখ মনে পড়ল, আর সেই 10টি মুদ্রা যেগুলো সে অপেক্ষার জন্য দিয়েছিল। একটা অদ্ভুত জেদ বীরজুর ভেতরে জেগে উঠল। সে ভাবল, আমি যখন দাম দিয়েছি তখন সেই অকলকে একবার যাচাই করেই দেখি। না শেঠ, বীরজু ভারাক্রান্ত মনে বলল, আজ নয়, আমরা কাল সকালে সওদা করব। সওদাগরের মুখের রং বদলে গেল, তার মিষ্টতা উধাও হয়ে গেল, আর এক কঠোরতা চলে এলো। কালকে দেখেছে বীরজু? আমার কাফেলা আজ রাতেই বেরিয়ে যাচ্ছে। যদি তুমি এখনই না আসো তবে ভুলে যাও সেই খনি, ভুলে যাও সেই বড়লোক হওয়া, পচতে থাকো এই গোবরের গাদায়। সওদাগর বীরজুকে উস্কানোর অনেক চেষ্টা করল। সে ভয় দেখালো, লোভ দেখালো, এমনকি বীরজুর পুরুষত্ব নিয়েও টিটকিরি দিল। ভীতু তুমি, ঝুঁকি নিতে পারো না। কিন্তু বীরজু যে নিজের তাড়াহুড়োর জন্য বিখ্যাত ছিল, সে আজ প্রথমবার পাথরের মতো নিজের জায়গায় অটল রইল। মোল্লার দেওয়া সেই একটা রাতের অপেক্ষা তার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল। সওদাগর রাগে গজগজ করতে করতে দরজাটা জোরে বন্ধ করে চলে গেল। বীরজু রাতভর ঘুমাতে পারল না। সে এপাশ ওপাশ করতে লাগল। তার মনে হচ্ছিল সে নিজের জীবনের সবথেকে বড় ভুল করে ফেলেছে। তার মোল্লার উপর খুব রাগ হচ্ছিল। কাল সকালে আমি ওই বুড়োটাকে ছাড়ব না, সে কসম খেল। সে আমাকে বরবাদ করে দিল। রাতের নিস্তব্ধতা গভীর হল। গ্রাম ঘুমোচ্ছিল, কিন্তু বীরজুর চোখে ঘুম ছিল না। বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। তখনই মাঝরাতের পর গ্রামে ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা গেল। বীরজু চমকে উঠল। সওদাগর কি চলে যাচ্ছে? তার মন ভেঙে গেল। সে জানালার দিকে ছুটল। অন্ধকারে সে কিছু মশাল দেখতে পেল, যা গ্রামের বাইরে যাচ্ছে। সে চলে গেল। বীরজু হতাশ হয়ে ভাবল, সব শেষ হয়ে গেল। সে মাটিতে বসে পড়ল আর নিজের মাথা দুহাতে চেপে ধরল। সকাল হল, কিন্তু এই সকাল বীরজুর জন্য বিষণ্ণতা নিয়ে আসার কথা ছিল। অন্তত এমনটাই তার মনে হচ্ছিল। সে ভারী পায়ে উঠল। তার ইচ্ছা ছিল সোজা মোল্লার কাছে গিয়ে নিজের রাগ ঝাড়া। সে বাড়ি থেকে বেরোল। যেমনই সে গ্রামের মোড়ে পৌঁছাল, সে দেখল যে সেখানে অনেক মানুষের ভিড় জমেছে। সবাই কিছু আলোচনা করছে আর খুব উত্তেজিত। বীরজুর মনে হল মানুষ হয়তো তার বোকামি দেখে হাসছে, যে সে এত বড় একটা সুযোগ হারিয়ে ফেলেছে। সে মাথা নিচু করে সেখান দিয়ে যেতে লাগল। তখনই কেউ তাকে ডাক দিল, আরে বীরজু, ও বীরজু, তুই তো খুব কপাল জোরে বেঁচে গেলি রে। বীরজু থামল।
সে অবাক হয়ে দেখল এটা রামদিন ছিল, সেই কৃষক যে প্রথম পাটটি কিনেছিল। কপার জোর, আমার মজা ওড়াচ্ছ? বীরজু তিক্ততার সাথে বলল। মজা নয় ভাই, সত্যি, রামদিন উত্তেজিত হয়ে বলল। তুমি জানো না কি হয়েছে? সেই সওদাগর যে তোমাকে শহরে নিয়ে যেতে চেয়েছিল সে আসলে কোনো সওদাগর ছিল না, সে তো কালো ডাকাত দলের সর্দার ছিল। পুলিশ তাকে কয়েক মাস ধরে খুঁজছিল। বীরজুর পায়ের তলা থেকে মাটি সরে গেল। কি, ডাকাত? হ্যাঁ, ভিড় থেকে অন্য একজন লোক বলল। রাতে পুলিশ সরাইখানায় হানা দিয়েছিল, কিন্তু ওরা পালিয়ে গিয়েছিল। জানা গেছে যে ওরা যুবকদের চাকরি আর লোভ দেখিয়ে নিজেদের সাথে নিয়ে যেত, আর তারপর তাদের বিক্রি করে দিত অথবা নিজেদের দলে ঢুকিয়ে গোলাম বানিয়ে রাখত। যদি তুমি তাদের সাথে চলে যেতে, তবে আজ তুমি শুধু নিজের জমিই নয়, নিজের স্বাধীনতাও হারিয়ে ফেলতে। বীরজু স্তব্ধ হয়ে গেল, তার গলা শুকিয়ে গেল, তার কানে মোল্লার শব্দগুলো বাজতে লাগল। তাড়াহুড়ো শয়তানের কাজ, একটা রাতের অপেক্ষা, শুধু একটা রাত। সেই একটা রাত তার পুরো জীবন বাঁচিয়ে দিয়েছিল। যদি সে কাল তাড়াহুড়ো করত, যদি সে মোল্লার কাছে না যেত, অথবা যদি সে সেই 10টি মুদ্রা না দিত আর মোল্লার কথা কানে না তুলত, তবে আজ তার জীবন বরবাদ হয়ে যেত। তার হাঁটু কাঁপতে লাগল, আর সে সেখানেই মাটিতে বসে পড়ল। তার চোখ দিয়ে জল পড়তে লাগল। এই জল সেই ধনসম্পদ হারানোর শোকের ছিল না, বরং মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার স্বস্তির ছিল। বীরজু উঠল আর পাগলের মতো মোল্লার দোকানের দিকে দৌড়াল, কিন্তু এবার তার দৌড়ের মধ্যে অস্থিরতা নয়, শ্রদ্ধা ছিল। মোল্লা নাসিরুদ্দিন নিজের মাদুরে বসেছিলেন, ওনার মুখে সেই একই শান্ত হাসি ছিল। বীরজু দৌড়ে গিয়ে মোল্লার পায়ে পড়ে গেল। সে কিছু বলতে পারছিল না, শুধু কাঁদছিল। মোল্লা তার মাথায় হাত রাখলেন। কেন বীরজু, সওদাগর কি চলে গেল? মোল্লা মজা করে জিজ্ঞেস করলেন। বীরজু কাঁদতে কাঁদতে বলল, সওদাগর নয় মোল্লাজি, আমার মৃত্যু চলে গেছে। আপনি আমাকে বাঁচিয়ে নিলেন। আমার জমি, আমার বলদ, আমার সম্মান সব বাঁচিয়ে নিলেন। আপনার সেই 10 মুদ্রার অকল, আরে ওটার দাম তো লক্ষ মুদ্রাতেও কম। আমি কত বড় মূর্খ ছিলাম যে তাড়াহুড়ো করে নিজের কবর নিজেই খুঁড়তে যাচ্ছিলাম। মোল্লা তাকে তুললেন আর জড়িয়ে ধরলেন। বীরজু, দুনিয়া তোমাকে উস্কাবে, লোভ তোমাকে দৌড় করাবে, ভয় তোমাকে ছুটিয়ে নিয়ে যাবে, কিন্তু অকলের কাজ হলো লাগাম টেনে ধরা। মনে রেখো, যেই সিদ্ধান্ত সারা রাত ঘুমানোর পরও সঠিক মনে হয়, প্রায় সেটাই সঠিক হয়। আবেগ হলো জোয়ার ভাটার মতো, আসে আর যায়, কিন্তু সত্য হলো সমুদ্রের মতো স্থির। এই দৃশ্য দেখে গ্রামবাসীদের চোখ ছানা বাড়া হয়ে গেল। বীরজু, যে কাল পর্যন্ত গ্রামের সবথেকে অস্থির আর চঞ্চল ছেলে ছিল, আজ মোল্লার চরণে বসে ধৈর্যের পাঠ পড়ছিল। মোল্লার অকলের দোকানের চতুর্থ খদ্দের শুধু সন্তুষ্টই ছিল না, বরং তার জীবন পরিবর্তিত হয়ে গিয়েছিল। গ্রামে মোল্লার মর্যাদা এখন কোনো সাধু সন্তের চেয়ে কম ছিল না। মানুষ এখন আর মজা ওড়াচ্ছিল না, বরং যে যার নিজের সমস্যা নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। 4 জন মূর্খ নিজেদের অকল পেয়ে গিয়েছিল, সন্দেহ, অহংকার, অতীত আর তাড়াহুড়ো। এবার পালা ছিল পঞ্চম আর শেষ মূর্খের, আর এটিই ছিল সবথেকে কঠিন। অধ্যায় 6, পঞ্চম মূর্খ, পণ্ডিত জ্ঞানচাঁদ আর ঈশ্বরের ঠিকানা। এই মূর্খ কোনো সাধারণ মানুষ ছিল না, এটি ছিল গ্রামের জমিদার পণ্ডিত জ্ঞানচাঁদ। পণ্ডিত জ্ঞানচাঁদ নিজেকে গ্রামের সূর্য মনে করতেন, যার ছাড়া গ্রামে জ্ঞানের সূর্যোদয় হতে পারত না। তিনি বেদ মুখস্থ করেছিলেন, কিন্তু বোঝেননি, শুধু মুখস্থ করেছিলেন। আর ওনার মনে হতো যে দুনিয়ায় এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর উনি জানেন না। তিনি গত 2 দিন ধরে দূরে দাঁড়িয়ে মোল্লার তামাশা দেখছিলেন। ওনার নজরে মোল্লা ছিলেন একজন ভণ্ড, যে সহজ সরল গ্রামবাসীদের ঠকাচ্ছে। বীরজুর ঘটনাটি ওনাকে আরও রাগান্বিত করে দিল। ওনার মনে হচ্ছিল যে এসবই একটা কাকতালীয় ব্যাপার, আর মোল্লা শুধু আন্দাজে ঢিল ছুঁড়েছেন। পণ্ডিত জ্ঞানচাঁদের অহংকার ওনাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। তিনি এটা প্রমাণ করতে চেয়েছিলেন যে আসল জ্ঞান বইয়ের পাতায় থাকে, কোনো ছেঁড়া জামা পরা মোল্লার কথায় নয়। তিনি চেয়েছিলেন পুরো গ্রামের সামনে মোল্লার মুখোশ খুলে দিতে আর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। দুপুরের সময় যখন মোল্লা নিজের দোকানে বসে কিছু বাচ্চাকে গল্প শোনাচ্ছিলেন, তখনই ভিড় সরতে লাগল। এক ভারী নিস্তব্ধতা ছেয়ে গেল। মানুষ শ্রদ্ধা আর ভয়ে পিছিয়ে যেতে লাগল। পণ্ডিত জ্ঞানচাঁদ আসছিলেন। ওনার পোশাক ছিল রাজকীয়, রেশমি কুর্তা, গলায় সোনার চেন, কপালে মস্ত বড় তিলক, আর হাতে একটা মোটা বই। তিনি ধীরে ধীরে হাতির মতো চালে মোল্লার কাছে এলেন। মোল্লা উপরে তাকালেন। তিনি তখনই চিনে নিন যে ইনি কে। এটি ছিল পর্যবেক্ষণের অভাবের এক জীবন্ত উদাহরণ। এমন এক মানুষ যে সবকিছু দেখে কিন্তু কিছু বোঝে না। এমন এক পণ্ডিত যে শব্দগুলোকে চেনে কিন্তু অর্থ জানে না। জ্ঞানচাঁদ মোল্লার সামনে দাঁড়িয়ে নিজের বই বন্ধ করলেন।
তাহলে তুমি সেই নাসিরুদ্দিন? ওনার গলায় ভারী ভাব আর অবজ্ঞা ছিল। শুনেছি তুমি অকল বিক্রি করো। তুমি কি জানো অকল কি জিনিস? আমি হাজার হাজার পাতা পড়েছি, শত শত শাস্ত্র আন্দোলন করেছি। তুমি কি আমার পাণ্ডিত্যের মোকাবিলা করতে পারবে? মোল্লা হাসলেন। পণ্ডিতজি, অকল মোকাবিলা করে না, অকল তো জড়িয়ে ধরে। আপনি পাতা পড়েছেন, খুব ভালো কথা, কিন্তু আপনি কি কখনো সেই পাতাগুলোর মাঝের ফাঁকা জায়গাগুলো পড়েছেন? জ্ঞানচাঁদ হাসলেন, একটা ফাঁপা হাসি। শব্দ নিয়ে খেলা করো না আমার সাথে। আমি এখানে তোমার থেকে অকল কিনতে আসিনি, তোমার পরীক্ষা নিতে এসেছি। আমি তোমাকে নয় 50টি সোনার গুজ্জা দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। পুরো গ্রাম নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। এটা ছিল এক মহাযুদ্ধ। একদিকে পুঁথিগত বিদ্যার অহংকার, আর অন্যদিকে অভিজ্ঞতার সহজ জ্ঞান। শর্ত বলুন, মোল্লা নম্রভাবে বললেন। জ্ঞানচাঁদ নিজের বুক ফুলিয়ে বললেন, আমি তোমাকে একটা প্রশ্ন করব। যদি তুমি তার সঠিক উত্তর দিতে পারো আর আমাকে সন্তুষ্ট করতে পারো, তবে আমি মেনে নেব যে তোমার কাছে অকল আছে। আর যদি না দিতে পারো, তবে তোমাকে তোমার এই দোকান বন্ধ করতে হবে আর চিরকালের জন্য এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। মোল্লা এক পলক ভাবলেন, তারপর বললেন, মঞ্জুর। আর যদি আমি আপনাকে এমন কোনো পাঠ দিই যা আপনার বইয়ে নেই, তবে আমি তোমার শিষ্য হয়ে যাব। জ্ঞানচাঁদ জোর দিয়ে বললেন, কারণ ওনার পূর্ণ বিশ্বাস ছিল যে এমনটা হতেই পারে না। মোল্লা হাত বাড়ালেন, দিন আপনার 50টি মুদ্রা, সওদা পাকা হল। জ্ঞানচাঁদ গর্বের সাথে মুদ্রার থলি রাখলেন। আমার প্রশ্ন হল এই, মোল্লা, আমাকে বলো, ঈশ্বর কোথায় আছেন আর তিনি কি করছেন? তাকে আমাকে দেখাও। এখনই নিজের অকল ব্যবহার করো আর আমাকে সেই অদৃশ্য শক্তির প্রমাণ দাও। যদি না দেখাতে পারো, তবে তুমি মিথ্যাবাদী। এটি প্রশ্ন নয়, একটি জাল ছিল। ঈশ্বরকে দেখানো যায় না, এই কথা প্রত্যেকেই জানত। জ্ঞানচাঁদ ভেবেছিলেন যে মোল্লা এবার ফেসে গেছেন। তিনি দার্শনিক কথা বলবেন, গোলমেলে জবাব দেবেন, আর জ্ঞানচাঁদ ওনাকে যুক্তি দিয়ে কেটে দেবেন। কিন্তু মোল্লা নাসিরুদ্দিন তো মোল্লা নাসিরুদ্দিনই ছিলেন। তিনি জ্ঞানচাঁদকে খুব ভালো করে দেখলেন। তারপর তিনি একটি ছোট বাটি তুললেন আর তাতে জল ভরলেন। তিনি নিজের পকেট থেকে চিনির একটা পুটলি বের করলেন আর জলে গুলে দিলেন। তিনি ধীরে ধীরে চামচ দিয়ে নাড়াতে থাকলেন, যতক্ষণ না চিনি পুরোপুরি মিশে যায়। তারপর তিনি বাটিটি জ্ঞানচাঁদের দিকে বাড়িয়ে দিলেন। পণ্ডিতজি, এটি পান করুন। জ্ঞানচাঁদ অবাক হলেন, আমি ঈশ্বরের কথা জিজ্ঞেস করছি আর তুমি আমাকে শরবত খাওয়াচ্ছ? খাইয়ে দেখুন না, মোল্লা অনুরোধ করলেন। জ্ঞানচাঁদ এক চুমুক খেলেন। কেমন? মোল্লা জিজ্ঞেস করলেন। মিষ্টি, জ্ঞানচাঁদ বিরক্ত হয়ে বললেন। আপনি কি এতে চিনি দেখতে পাচ্ছেন? মোল্লা জিজ্ঞেস করলেন। জ্ঞানচাঁদ বাটির ভেতরে উঁকি দিলেন। জল পরিষ্কার ছিল। না, চিনি তো গুলে গেছে, ওটা দেখা যাচ্ছে না। কিন্তু ওটা কি সেখানে আছে? মোল্লা আবার জিজ্ঞেস করলেন। হ্যাঁ, অবশ্যই আছে, স্বাদ পাওয়া যাচ্ছে। মোল্লা বাটিটি ফেরত নিলেন আর গম্ভীর স্বরে বললেন, পণ্ডিতজি, এটাই আমার উত্তর। ঈশ্বর এই জলে মিশে থাকা চিনির মতো। তাকে দেখা যায় না, কিন্তু তার স্বাদ প্রতিটি জিনিসের মধ্যে আছে, প্রতিটি মুহূর্তের মধ্যে আছে। আপনি তাকে চোখ দিয়ে দেখতে চান, অথচ তাকে শুধু অনুভব করা যায়। আপনি পুরো দুনিয়াকে নিজের চোখ দিয়ে মাপছেন, কিন্তু নিজের জিভ অর্থাৎ নিজের অভিজ্ঞতার ব্যবহার করতে ভুলে গেছেন। জ্ঞানচাঁদ চুপ হয়ে গেলেন। উত্তরটি একদম সঠিক ছিল, কিন্তু ওনার অহংকার এখনও হার মানতে তৈরি ছিল না। তিনি আরও একবার আঘাত করার প্রস্তুতি নিচ্ছিলেন। ওনার মনে হল মোল্লা ওনাকে কথার ক্যাচে ফেলেছেন। এ তো বাচ্চাদের মতো উদাহরণ। জ্ঞানচাঁদ চিৎকার করে উঠলেন, আমার অকাট্য প্রমাণ চাই। আমাকে এমন কিছু বলো যা আমি কখনো শুনিনি। আমার অকলের সেই সর্বোচ্চ স্তর চাই যা আমাকে দুনিয়ার সবথেকে বুদ্ধিমান ব্যক্তি বানিয়ে দেবে। মোল্লার চোখে এবার এক অন্যরকম চমক দেখা গেল। তিনি বুঝে গেলেন যে জ্ঞানচাঁদকে বোঝানোর জন্য শুধু কথায় কাজ হবে না, একটা বড় ধাক্কার দরকার। ওনার এমন একটা আয়নার দরকার যাতে উনি নিজের আসল চেহারা দেখতে পান। ঠিক আছে পণ্ডিতজি, মোল্লা উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে এখন পাঠ নম্বর 5-এর সময় এসে গেছে। এটি সবথেকে দামি আর সবথেকে কঠিন পাঠ। আপনি কি তৈরি আছেন? মোল্লা নিজের লাঠি তুললেন আর দোকান থেকে বাইরে বেরিয়ে এলেন। তিনি জ্ঞানচাঁদকে নিজের পিছু পিছু আসার ইশারা করলেন। আমার সাথে চলুন,
অকল এখানে গাছের নিচে পাওয়া যাবে না, ওটা আপনি গ্রামের গলিতে খুঁজে পাবেন। জ্ঞানচাঁদ ইতস্তত করলেন, কিন্তু ভিড়ের চাপ আর নিজের শর্তের কারণে তাকে মোল্লার পিছু পিছু যেতে হল। মোল্লা ওনাকে গ্রামের সবথেকে দরিদ্র এলাকার দিকে নিয়ে যেতে লাগলেন, যেখানে জ্ঞানচাঁদ আজ পর্যন্ত কোনোদিন পা রাখেননি। রাস্তার পুরো সময় মোল্লা চুপ ছিলেন। জ্ঞানচাঁদ বিড়বিড় করছিলেন, কোথায় নিয়ে যাচ্ছ, আমার সময় নষ্ট হচ্ছে। কিন্তু মোল্লা কোনো উত্তর দিলেন না, তিনি শুধু হাঁটতে থাকলেন। শেষমেশ তারা একটা ভাঙাচোরা ঝুপড়ির সামনে থামলেন। ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছিল। মোল্লা জ্ঞানচাঁদের দিকে তাকালেন। শুনুন, কি শুনতে পাচ্ছেন? একটা বাচ্চা কাঁদছে, তাতে কি, বাচ্চারা তো কাঁদবেই। ভালো করে দেখুন আর শুনুন, মোল্লা কড়া গলায় বললেন। এটিই হলো আপনার পঞ্চম পাঠ, পর্যবেক্ষণ। আপনি পণ্ডিত, আপনি আকাশের তারা গুনতে পারেন, কিন্তু আপনি কখনো এটা দেখেননি যে আপনার পাশে কি ঘটছে। তখনই ঝুপড়ি থেকে এক দুর্বল মহিলা বাইরে এলেন। তিনি মোল্লাকে দেখে হাত জোর করলেন। বাবা, আমার কাছে কিছু নেই, বাচ্চাটা 2 দিন ধরে না খেয়ে আছে। জ্ঞানচাঁদ স্তব্ধ হয়ে গেলেন। এই মহিলা ওনার নিজের জমিতে কাজ করা মজুরের স্ত্রী ছিলেন। তিনি প্রতিদিন একে খেতে দেখতেন, কিন্তু তিনি কখনো একে ভালো করে দেখেননি। তিনি কখনো এর শুকিয়ে যাওয়া মুখ, এর ছেঁড়া শাড়ি অথবা এর বাচ্চার পাঁজরের হাড়ের দিকে লক্ষ্য করেননি। তিনি নিজের পুঁথির মধ্যে এতটাই ডুবেছিলেন যে ওনার চোখে মনুষ্যত্বই ধরা পড়েনি। মোল্লা জ্ঞানচাঁদের কাঁধে হাত রাখলেন। পণ্ডিতজি, আসল অকল এটা জানার মধ্যে নেই যে ঈশ্বর কোথায় আছেন। আসল অকল হলো এটা দেখা যে মানুষ কোথায় দুঃখী। যতক্ষণ না আপনি নিজের চারপাশের দুনিয়াকে খোলা চোখে আর খোলা মনে দেখবেন, ততক্ষণ আপনার সব জ্ঞান, সব শাস্ত্র এই ধুলোর সমান। আপনি নিজেকে সূর্য মনে করেন, কিন্তু যে সূর্যের আলো কারো অন্ধকার ঘরকে আলোকিত করতে পারে না, সেটা সূর্য নয়, শুধু আগুনের গোলা। জ্ঞানচাঁদের হাত নিজের বইয়ের ওপর শিথিল হয়ে এলো। পুঁথিটি ওনার হাত থেকে ছুটে ধুলোর মধ্যে পড়ে গেল। এটি একটি প্রতীকী মুহূর্ত ছিল। ওনার পুঁথিগত বিদ্যা বাস্তবের জমিতে আছাড় খেয়ে পড়েছিল। ওনার প্রথমবার নিজের বোকামির কথা উপলব্ধি হল। তিনি যেটাকে জ্ঞান ভাবছিলেন সেটা ছিল শুধুই তথ্য। সমবেদনা ছাড়া জ্ঞান অজ্ঞানতার চেয়েও অধম। জ্ঞানচাঁদের চোখে জল এসে গেল। তিনি নিজের পকেট থেকে মুদ্রার থলি বের করলেন আর সেই মহিলার হাতে রেখে দিলেন। তিনি মোল্লার দিকে তাকালেন, কিন্তু এবার ওনার নজরে অহংকার নয়, কৃতজ্ঞতা ছিল। মোল্লা, জ্ঞানচাঁদ ভারী গলায় বললেন, তুমি আমার চোখ খুলে দিলে। আমি আজ পর্যন্ত অন্ধ ছিলাম। তুমি ঠিকই বলেছ, অকল বেচা যায় না, ওটাকে জাগিয়ে তোলা যায়। মোল্লা হাসলেন। ওনার কাজ শেষ হয়েছিল। সূর্য এখন ডুবুডুবু। বোকাদের গ্রাম এখন বদলে গিয়েছিল। মোল্লা নাসিরুদ্দিন নিজের মাদুর গোটালেন, নিজের গাধাটি খুললেন আর তার ওপর সওয়ার হলেন। তিনি কারো থেকে বিদায় নিলেন না। সাধু আর ফকিররা কখনো বিদায় জানায় না, কারণ তারা বাতাসের ঝাপটার মতো হয়, আসে, সজীবতা দেয় আর চলে যায়। গ্রামবাসী ওনাকে দূরে চলে যেতে দেখছিল। ধুলোর আস্তরণে মোল্লার অবয়ব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, কিন্তু ওনার দেওয়া পাঠগুলো এখন এই গ্রামের ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছিল। গল্প এখানে শেষ হয় না বন্ধুরা। মোল্লা নাসিরুদ্দিন তো চলে গেলেন, কিন্তু ওনার যাত্রা কি এখানেই থেমে গেল? না, মোল্লা যে পথে এগিয়ে চললেন সেখানে তাকে আরও একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো। এমন এক সাম্রাজ্য যেখানে রাজা কখনো হাসতেন না, আর যিনি হাসার ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছিলেন। মোল্লার গাধা না বুঝে সেই সাম্রাজ্যের সীমানা পার করতে যাচ্ছিল। এক রাজকীয় কিন্তু বিষণ্ণ কালো প্রাসাদ। পাহারাদাররা বল্লম হাতে দাঁড়িয়ে আছে। মোল্লা নাসিরুদ্দিন বোকাদের তো শুধরে দিলেন, কিন্তু এবার ওনার মোকাবিলা হতে চলেছে এক পাগল খামখেয়ালি রাজার সাথে। এমন এক রাজা যে নিজের প্রজাদের হাসার জন্য মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে রেখেছেন। মোল্লা কি নিজের প্রাণ বাঁচাতে পারবেন, নাকি ওনার একটা হাসি ওনার শেষ ভুল বলে প্রমাণিত হবে? আর কি সেই রাজার কখনো না হাসার ভয়ঙ্কর রহস্য? দেখুন পরের ভাগে, মোল্লা আর নিস্তব্ধ সাম্রাজ্য। গল্পটি আরও রোমাঞ্চকর হতে চলেছে। ধুলো আর রোদে ভেজা বোকাদের গ্রামকে পেছনে ফেলে। অধ্যায় 7, নিস্তব্ধ সাম্রাজ্য, যেখানে হাসা নিষেধ। মোল্লা নাসিরুদ্দিনের সফর এগিয়ে চলল। যেমন যেমন তিনি এগোচ্ছিলেন, প্রকৃতির রূপ বদলাতে শুরু করেছিল। পেছনে পড়ে রইল সেই সবুজ ক্ষেত আর কলকল করে বয়ে যাওয়া নদী। এখন ওনার সামনে যে রাস্তা ছিল তা ছিল পাথুরে আর রুক্ষ। বাতাসে এক অদ্ভুত ভারী ভাব ছিল, যেন কোনো অদৃশ্য বোঝা প্রতিটি জিনিসকে নিচে চেপে ধরছে। পাখিদের কিচিরমিচির উধাও হয়ে গিয়েছিল, আর গাছের পাতারাও এমন নিস্তব্ধ ছিল যেন নড়তে ভয় পাচ্ছে।
মোল্লা নাসিরুদ্দিন, যিনি সবসময় নিজের গাধার সাথে কথা বলতে বলতে পথ পার হতেন, আজ চুপ ছিলেন। ওনার উপলব্ধি হল যে তিনি কোনো সাধারণ সীমানা পার করছেন না, বরং কোনো অশুভ ছায়ার মধ্যে পা রাখছেন। ওনার গাধাটি, যে সাধারণত ঘাড় তেরা ছিল, আজ কুকড়ে চলছিল। তার কানগুলো পেছনের দিকে ঝুঁকে গিয়েছিল, আর সে বারবার থেমে বাতাস শুকবার চেষ্টা করছিল, যেন বাতাসে কোনো বিপদের গন্ধ আছে। সূর্য ডুবুডুবু ছিল, কিন্তু আকাশে সেই সোনালি লাল আভা ছিল না যা সন্ধ্যাকে সুন্দর করে তোলে। এর বদলে আকাশ এক ঘোলাটে ধূসর রঙে সেজেছিল। দিগন্তে এক বিশাল দুর্গের কালো প্রাচীর দেখা যাচ্ছিল। এই দুর্গ পাহাড়ের চূড়ায় তৈরি ছিল, আর দেখতে কোনো রাক্ষসের মুকুটের মতো মনে হচ্ছিল। এটি ছিল কালো পাথরের সাম্রাজ্য, যার আসল নাম মানুষ ভুলে গিয়েছিল, আর এখন একে কেবল নিস্তব্ধ নগর নামে জানা যেত। মোল্লা নিজের গাধার ঘাড় চাবড়ালেন। চল বেটা, তিনি ফিসফিস করে বললেন। মনে হচ্ছে আসল পরীক্ষা এবার শুরু হবে। যেখানে অকুল বিলিয়েছি সেখানে তো পতাকা গেড়েছি, এবার দেখি যেখানে মুখে তালা লাগানো আছে সেখানে আমরা কি করতে পারি। যেমনই তিনি শহরের প্রধান ফটকে পৌঁছালেন, মোল্লা এক অদ্ভুত দৃশ্য দেখলেন। ফটকটি ছিল বিশাল লোহার তৈরি, আর তাতে ধারালো বল্লম লাগানো ছিল। ফটকের দুপাশে পাহারাদার দাঁড়িয়েছিল, কিন্তু তারা সাধারণ সৈনিক বলে মনে হচ্ছিল না। তারা কালো রঙের বর্ম পরেছিল, যা তাদের মুখকেও ঢেকে রেখেছিল। কেবল তাদের চোখ দেখা যাচ্ছিল, আর সেই চোখে ছিল শূন্যতা। না দয়া, না রাগ, শুধু এক ঠান্ডা ফাঁপা ভাব। সবথেকে অবাক করা বিষয় হল যে সেখানে কোনো শব্দ ছিল না। শহরের ভেতরে মানুষ হাঁটছিল, কাজ করছিল, কিন্তু সবকিছু যেন কোনো নির্বাক চলচ্চিত্রের মতো চলছিল। কামার হাতুড়ি চালাচ্ছে, কিন্তু লোহার ঠোকাঠুকির আওয়াজকে কাপড় জড়িয়ে চাপা দেওয়া হয়েছিল। ফেরিওয়ালারা মাল বিক্রি করছিল, কিন্তু আওয়াজ দিয়ে নয়, বরং ইশারায়। গরুর গাড়ির চাকার উপর কাপড় বাঁধা ছিল, যাতে ঘর ঘর আওয়াজ না হয়। মোল্লা নাসিরুদ্দিনের এসব দেখে হাসি পেয়ে গেল। এটি মানুষের স্বভাবের বিরোধী ছিল। যেখানে মানুষ আছে সেখানে আওয়াজ হওয়াটা স্বাভাবিক। তিনি ভাবলেন, এই কেমন পাগলপন, এখানে কি শ্বাস নেওয়ার ওপরও কর দিতে হয়? তখনই মোল্লার গাধাটি সেটিই করে বসল যার জন্য সে কুখ্যাত ছিল। লম্বা সফরের ক্লান্তি আর এই অদ্ভুত নিস্তব্ধতায় বিরক্ত হয়ে গাধাটি নিজের ঘাড় ওচাল, মুখ খুলল, আর এক জোরালো, লম্বা আর বেসুরো আওয়াজে ডাকতে শুরু করল, ড্যাচু ড্যাচু ড্যাচু। সেই আওয়াজ সেই নিস্তব্ধ শহরে কোনো বোমা বিস্ফোরণের মতো প্রতিধ্বনিত হল। প্রাচীরগুলো কেঁপে উঠল। মানুষ নিজেদের কাজ ছেড়ে মূর্তির মতো জমে গেল। তাদের চোখে আতঙ্ক ভেসে উঠল। পাহারাদাররা, যারা এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়েছিল, হঠাৎ নড়ে চড়ে বসল। চারপাশ থেকে কালো বর্ম পরা সৈনিকরা দৌড়ে এলো। তারা মোল্লা আর ওনার গাধাকে ঘিরে ফেলল। বল্লমগুলো ওনার ঘাড়ের দিকে তাক করা হল। মোল্লা খুব মাসুমভাবে হাত উপরে তুললেন আর হাসলেন। আরে ভাই, এত খাতির! আমার গাধাটা তো শুধু জিজ্ঞেস করছিল যে এখানে ভালো ঘাস পাওয়া যায় এমন সরাইখানা কোথায় আছে। মাফ করবেন, ওর আওয়াজটা একটু ফাটা, আসলে রেওয়াজ করে না তো। একজন সৈনিক, যে হয়তো তাদের কমান্ডার ছিল, সামনে এলো। সে নিজের হেলমেটের ভেতর থেকে একটা চাপা গর্জন করা গলায় বলল, খমোশ, তুমি কে গোস্তাক? তুমি কি জানো না যে এটি মহারাজ ভয়রাব প্রতাপ সিংহের সাম্রাজ্য? এখানে আওয়াজ করা আর বিশেষ করে হাসা বা ঠাট্টা করা রাজদ্রোহ, এর শাস্তি মৃত্যু। মোল্লা নিজের হাসি ছাড়লেন না। রাজদ্রোহ? আরে ভাই, গাধা ডেকেছে, কোনো ভাষণ তো দেইনি, আর আমি তো শুধু হেসেছি। তোমার রাজা কি গাধাদের ভয় পায়? কমান্ডারের চোখে আগুন জ্বলে উঠল। একে গ্রেফতার করো, আর এই জানোয়ারটাকেও। মহারাজ নিজে এর বিচার করবেন। আজ দরবারে এক নতুন তামাশা হবে। সৈনিকরা মোল্লাকে দড়ি দিয়ে বেঁধে ফেলল। ওনার গাধাটিকেও টেনে নিয়ে যাওয়া হলো। মোল্লাকে শহরের প্রধান রাস্তা দিয়ে প্রাসাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। মোল্লা দেখলেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ওনার দিকে দয়া আর আতঙ্কের নজরে তাকাচ্ছিল। বাচ্চাদের তাদের মায়েরা কোলে লুকিয়ে ফেলেছিল। বৃদ্ধরা নিজেদের মজর নিচু করে দাঁড়িয়েছিল। মোল্লা অনুভব করলেন যে এই নিস্তব্ধতা শৃঙ্খলার নয়, বরং ত্রাসের ছিল। এই শহরটা একটা খোলা জেলখানা ছিল। প্রাসাদের ভেতরের পরিবেশ আরও বেশি ভয়ঙ্কর ছিল। উঁচু উঁচু ছাদ, কালো পাথরের স্তম্ভ আর মশালগুলোর মিটমিট করা আলো ছায়াগুলোকে আরও লম্বা আর ডরাবনা করে তুলছিল। মোল্লাকে এক বিশাল দরবারে ধাক্কা দিয়ে ঢোকানো হলো।
দরবার ঠাসা ছিল, কিন্তু সেখানে সূচ পড়ার মতো নিস্তব্ধতা ছিল। মন্ত্রী, সেনাপতি, সভাসদ সবাই মাথা নিচু করে যে যার জায়গায় দাঁড়িয়েছিল। কারো মুখে কোনো ভাব ছিল না, আর সামনে এক উঁচু সিংহাসনে বসেছিল সেই ব্যক্তি যার খামখেয়ালিপনা এই পুরো শহরের আওয়াজ কেড়ে নিয়েছিল, মহারাজ ভৈরব প্রতাপ সিং। রাজার ব্যক্তিত্ব ছিল বিশাল। ওনার মুখ ছিল শক্ত, যেন পাথর দিয়ে খোদাই করা হয়েছে। ওনার দাড়ি ছিল ঘন আর কালো, আর ওনার চোখগুলো আঙার বা জ্বলন্ত কয়লার মতো জ্বলছিল। তাকে কোনো জীবন্ত মানুষের মতো কম আর কোনো অভিশাপের মতো বেশি মনে হচ্ছিল। ওনার পাশে একটা অদ্ভুত যন্ত্র রাখা ছিল, একটা বিশাল আওয়ার গ্লাস, বালিঘড়ি, যেখান থেকে বালি ধীরে ধীরে ঝরছিল। কমান্ডার মোল্লাকে রাজার সামনে আছাড় দিয়ে ফেলে দিল। মহারাজের জয় হোক, এই বিদেশি শহরের প্রধান ফটকে আওয়াজ করছিল। এর জানোয়ার ডাকছিল, আর এ হাসছিল শব্দটি শুনতেই দরবারে একটা কাঁপুনি খেলে গেল। সভাসদরা দমানো নিঃশ্বাসে মোল্লার দিকে তাকালো, যেন তিনি কোনো আত্মঘাতী লোক। রাজা ভৈরব ধীরে ধীরে নিজের আঙুল সিংহাসনের হাতলে গেঁথে দিলেন। তিনি মোল্লাকে খুঁটিয়ে দেখলেন। ওনার আওয়াজ ছিল ভারী আর গম্ভীর, যেন কোনো গুহার ভেতর থেকে আসছে। বিদেশী, তুমি কি আমাদের আইনের কথা জানতে না? আমাদের রাজ্যে হাসা বর্জিত। হাসি হল দুর্বলতার লক্ষণ, হাসি বিদ্রোহের বীজ। যে হেসেছে সে রাজার অপমান করেছে। মোল্লা নাসিরুদ্দিন দড়ি দিয়ে বাঁধা থাকা সত্ত্বেও নিজের শিরদাঁড়া সোজা করলেন। তিনি রাজার চোখের দিকে সরাসরি তাকালেন। ভয়ের লেশমাত্র ওনার মুখে ছিল না। মহারাজ, মোল্লা শান্ত স্বরে বললেন, আমি শুনেছি যে সিংহ গর্জন করে, কুকুর ঘেউ ঘেউ করে আর গাধা ডাকে। এটা তাদের প্রকৃতি। যদি গাধা ডাকা বন্ধ করে দেয় তবে সে অসুস্থ। আর মানুষের প্রকৃতি হল হাসা আর কাঁদা। যদি আপনি আপনার প্রজাদের থেকে হাসি কেড়ে নিয়ে থাকেন, তবে আপনি রাজা নন, বরং একটা বড় হাসপাতালের ওয়ার্ডেন, যেখানে সবাই অসুস্থ। দরবারে নিস্তব্ধতা আরও গভীর হল। কারো সাহস ছিল না যে মোল্লার এই ধৃষ্টতায় একটা নিঃশ্বাসও ফেলে। মন্ত্রীরা কাঁপতে লাগল। এটি সরাসরি রাজাকে চ্যালেঞ্জ জানানো ছিল। রাজা ভৈরব ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি সিঁড়ি বেয়ে মোল্লার কাছে এলো। তার ছায়া মোল্লার উপর পড়ছিল। তোমার মুখ খুব চলে বৃদ্ধ, মনে হচ্ছে তোমার মৃত্যুর ভয় নেই। তুমি কি জানো আমি হাসির ওপর কেন নিষেধাজ্ঞা জারি করেছি? মোল্লা হেসে জিজ্ঞেস করলেন, হয়তো এই জন্য কারণ আপনি ভুলে গেছেন যে হাসে কিভাবে, অথবা হয়তো আপনার ভয় আছে যে যদি মানুষ হাসে তবে তারা দেখে ফেলবে যে আপনার এই ভয়ের মুখোশটা কতটা ফাঁপা। রাজার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি নিজের তলোয়ারের হাতলে হাত রাখলেন, কিন্তু তারপর থেমে গেলেন। মোল্লার চোখে এমন কিছু ছিল যা তাকে থামিয়ে দিল। সেখানে এমন এক গভীরতা ছিল যা রাজা আগে কখনো দেখেননি। সাধারণত মানুষ তার সামনে কাকুতি মিনতি করত, প্রাণ ভিক্ষা চাইত, কিন্তু এই লোকটা তাকে এমনভাবে দেখছিল যেন কোনো ডাক্তার রোগীকে দেখছে। রাজা এক কুটিল হাসির সাথে বললেন, যা হাসি নয় বরং নিষ্ঠুরতার প্রদর্শন ছিল, তুমি খুব চালাক সাজছ। তোমার মনে হয় তুমি কথা দিয়ে আমাকে হারিয়ে দেবে? ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, একটা খেলা খেলা যাক। রাজা আবার নিজের সিংহাসনে বসলেন আর ঘোষণা করলেন, এই বিদেশিকে কালকুঠুরিতে রাখা হবে না, একে ভারের পোশাক পরানো হোক। আগামী 3 দিন পর্যন্ত সে আমার দরবারে থাকবে। এর শাস্তি হলো এই যে একে আমাকে হাসাতে হবে। যদি 3 দিনের মধ্যে সে আমাকে হাসিয়ে দেয়, তবে আমি একে আর এর গাধাকে আজাদ করে দেব আর সোনা দিয়ে ভরিয়ে দেব। কিন্তু রাজার কণ্ঠস্বর ঠান্ডা হয়ে গেল, যদি 3 দিন পরও আমার মুখে হাসি না আসে, তবে একে ফুটন্ত তেলের কড়াইতে জ্যান্ত ভাজা হবে, আর এর গাধাকে আমার শিকারী কুকুরদের খাওয়ানো হবে। মোল্লা শুনে কপালে হাত দিলেন। হে ওপরওয়ালা, কি বিপদে ফেললে! আগে মূর্খদের অকল শিখিয়েছি, এখন পাথরকে হাসাতে হবে। ঠিক আছে, সওদা মঞ্জুর মহারাজ, কিন্তু আমারও একটা শর্ত আছে। শর্ত? রাজা গর্জে উঠলেন। বন্দিরা শর্ত রাখে না? আরে খেলা তো সমান সমান হওয়া উচিত না? মোল্লা নির্ভীকভাবে বললেন, শর্ত হলো এই যে এই 3 দিনে আমাকে পুরো প্রাসাদের যে কোনো জায়গায় যাওয়ার স্বাধীনতা দিতে হবে। আমাকে আপনার রান্নাঘর, আপনার বাগান আর আপনার আস্তাবল পর্যন্ত যাওয়ার অনুমতি দিতে হবে। শেষমেশ হাসি খুঁজে বের করার জন্য আমাকে মশলা তো জোগাড় করতে হবে না? রাজা কিছুক্ষণ ভাবলেন, তারপর হাত নাড়লেন। মঞ্জুর।
কিন্তু পাহারাদাররা সবসময় তোমার সাথে থাকবে। নিয়ে যাও একে। মোল্লাকে দরবার থেকে বাইরে নিয়ে যাওয়া হলো। দড়ি খুলে দেওয়া হলো, কিন্তু তার চারপাশ পাহারাদারদের কড়া পাহারা ছিল। তাকে একটা অদ্ভুত রং বেরঙের পোশাক পরিয়ে দেওয়া হলো, যাতে ঘুঙুর লাগানো ছিল। যখন তিনি হাঁটতেন তখন ঝনঝন শব্দ হতো। এই নিস্তন্ত প্রাসাদে সেই আওয়াজ মোল্লার উপস্থিতির ঘোষণা দিচ্ছিল। মোল্লাকে প্রাসাদের এক অতিথি কক্ষে রাখা হলো, যা আসলে ছিল এক সোনালি জেলখানা। রাত হয়ে গিয়েছিল। মোল্লা জানালা দিয়ে বাইরে দেখছিলেন। নিচের বাগানে কালো গোলাপ ফুটেছিল। হ্যাঁ, কালো গোলাপ। এই রাজার খামখেয়ালিপনা ফুলের রঙও বদলে দিয়েছিল। মোল্লা চিন্তায় পড়ে গেলেন। রাজাকে হাসানো কোনো বাচ্চাদের খেলা ছিল না। এই রাজা শুধু বিষণ্ণ ছিলেন না, তিনি ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গিয়েছিলেন। আর ভাঙা মানুষ ততক্ষণ পর্যন্ত হাসে না যতক্ষণ না তার টুকরোগুলো জুড়ে যায়। মোল্লা জানতেন যে জোকস বা ঠাট্টা এখানে কাজ করবে না। এখানে থেরাপির দরকার ছিল, আর সেটাও মোল্লা নাসিরুদ্দিন স্টাইলে। পরের দিন সকালে খেলার প্রথম দিন শুরু হল। মোল্লা দরবারে পৌঁছালেন। রাজা নিজের সিংহাসনে বসেছিলেন। তার মুখ আগের চেয়েও বেশি গম্ভীর ছিল। সভাসদরা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। মোল্লা রাজাকে ঝুঁকে প্রণাম করলেন আর বললেন, মহারাজ, আজ সকালে আমি একটা স্বপ্ন দেখলাম যে আপনি আর আমি স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছি। রাজা ভ্রু কুঁচকালেন। তারপর যমরাজ এলেন। মোল্লা খুব গম্ভীরভাবে গল্প সাজাতে শুরু করলেন। তিনি আমাদের দেখলেন আর বললেন, নাসিরুদ্দিন, তুমি তো জাহান্নামে যাবে, কারণ তুমি জীবনভর মানুষকে বোকা বানিয়েছ। কিন্তু রাজা ভৈরব স্বর্গে যাবেন। রাজার মুখে গর্বের এক হালকা রেখা দেখা দিল। যমরাজ ন্যায়পরায়ণ, আগে কি হল? মোল্লা বললেন। কিন্তু তখনই যমরাজ একটা শর্ত রেখে দিলেন। তিনি বললেন, রাজামশাই, স্বর্গে যাওয়ার জন্য আপনাকে সেই গাধার লেজ ধরে চলতে হবে যেটা নাসিরুদ্দিনের, কারণ ওটাই একমাত্র প্রাণী যে আপনার রাজ্যে প্রাণ খুলে আওয়াজ তুলেছিল। সভাসদরা ভয়ে কাঁপতে লাগল। এটি সরাসরি অপমান ছিল। কিন্তু মোল্লা কথা শেষ করলেন, আর মহারাজ, স্বপ্নে আমি দেখলাম যে আপনি গাধার লেজ ধরে স্বর্গের সিঁড়ি চড়ছেন, আর গাধা প্রতিটি সিঁড়িতে আপনাকে লাথি মারছে, আর আপনি বলছেন, বাহ, কি শৃঙ্খলা। দরবারে এক অদ্ভুত আওয়াজ হল। এটি হাসি ছিল না, কিন্তু হাসি আটকানোর আওয়াজ ছিল। কিছু মন্ত্রীর মুখ থেকে ফুর করে আওয়াজ বেরিয়ে গিয়েছিল, যেটাকে তারা সাথে সাথে কাশির ভান করে চেপে দিল। রাজার চোখ বড় বড় হয়ে গেল, তার মুখ লাল হয়ে গেল। তিনি হাসলেন না, কিন্তু তার রাগটাও কালকের মতো ছিল না। তিনি অবাক হয়েছিলেন। কেউ আজ পর্যন্ত তার কল্পনা এমন হাস্যাস্পদভাবে করেনি। বেহুদা! রাজা চিৎকার করে উঠলেন, কিন্তু ওনার গলায় কাঁপুনি ছিল। এটাই কি তোমার চেষ্টা? এটা অপমান, হাস্যরস নয়। মোল্লা হাত জোর করলেন। মাফ করবেন মহারাজ, স্বপ্ন ছিল আমার, কি বা করার আছে। কিন্তু দেখুন না, স্বপ্নেও আপনি স্বর্গের দিকেই যাচ্ছিলেন। প্রথম রাউন্ড শেষ হল। রাজা হাসলেন না, কিন্তু পরিবেশের বরফ গলতে শুরু করেছিল। মোল্লা বুঝতে পারছিলেন যে রাজার অহংকারে আঘাত করাই হল পথ, কিন্তু সেটা খুব সাবধানে করতে হবে। দুপুরে মোল্লা তার সর্প অনুযায়ী প্রাসাদ পরিদর্শনে বেরোলেন। পাহারাদাররা তার সাথে ছিল। মোল্লা রান্নাঘরে গেলেন। সেখানকার পাচক কোনো শোকাতুর মানুষের মতো সবজি কাটছিল। মোল্লা দেখলেন যে রাজকীয় খাবার খুব সাদাসিদে আর বিস্বাদ তৈরি করা হচ্ছিল, সেদ্ধ সবজি আর মশলাহীন ডাল। আরে ভাই, মোল্লা পাচককে জিজ্ঞেস করলেন, রাজামশাই কি অসুস্থ? এই রোগীদের খাবার কেন? পাচক ধীরে ধীরে বলল, মহারাজ ঝাল বা মুখরোচক পছন্দ করেন না। ওনার মনে হয় যে সুস্বাদু খাবার মানুষকে ভোগ বিলাসের দিকে নিয়ে যায় আর শৃঙ্খলা নষ্ট করে, তাই এখানে শুধু সেদ্ধ খাবারই তৈরি হয়। মোল্লার চোখে চকমকানি এলো। আচ্ছা, তার মানে পেটের রাস্তা বন্ধ, তাই মনের রাস্তাও জ্যাম হয়ে আছে। মোল্লা পাচককে একপাশে সরিয়ে দিলেন। আজকের রান্না আমি করব, চিন্তা করো না। যদি রাজা সাজা দেন, তবে বলো এই পাগল ভাঁড় জোর জবরদস্তি করেছিল। মোল্লা মশলার কৌটোগুলো খুঁজে বের করলেন, যেগুলো কোনায় পড়ে ধুলো খাচ্ছিল। তিনি এক চমৎকার সুগন্ধি বিরিয়ানি বানালেন, যাতে রাজকীয় মশলার ফোড়ন ছিল। সুগন্ধ রান্নাঘর থেকে বেরিয়ে অলিন্দে ছড়িয়ে পড়তে লাগল।
পাহারাদারদের মুখে জল চলে এলো, কিন্তু তারা নিজেদের বল্লম শক্ত করে ধরে রাখল। রাতের খাবার পরিবেশন করা হলো। রাজার সামনে যখন সেই সুগন্ধি থালা এলো, তখন ওনার নাক কুঁচকে উঠল। বছরের পর বছর তিনি সিদ্ধ খাবার খেয়েছিলেন। এই সুগন্ধ ওনার পুরনো স্মৃতি জাগিয়ে তুলছিল। রাজা এক গড়াস মুখে দিলেন। স্বাদের এক বিস্ফোরণ হল। ওনার জিভ, যেটা বিস্বাদ হয়ে গিয়েছিল, হঠাৎ জীবন্ত হয়ে উঠল। তিনি আরও খেতে চাইলেন, কিন্তু ওনার অহংকার তাকে বাধা দিচ্ছিল। তিনি কিভাবে দেখাবেন যে ওনার ভালো লাগছে? মোল্লা সেখানেই দাঁড়িয়েছিলেন। মহারাজ, মোল্লা বললেন, কেমন লাগল? আমি এতে একটা বিশেষ ভেষজ মিশিয়েছি, যাকে খামোশি ভাঙা মশলা বলে। বলা হয় এটা খাওয়ার পর মানুষের ভেতরের দমানো আওয়াজ, সেটা ঢেকুর হোক বা হাসি, বাইরে বেরিয়ে এসেই। রাজা মোল্লাকে খুঁটিয়ে দেখলেন, কিন্তু খাবার ছাড়তে পারলেন না। তিনি পুরো খাবার খেলেন, আর শেষে এক জোরালো ঢেকুর তুললেন। পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। রাজা ঢেকুর তুলেছেন জনসম্মুখে। রাজার লজ্জা লাগল, কিন্তু পেট ভরার এক তৃপ্তিও ছিল। মোল্লা সাথে সাথে বললেন, বাহ মহারাজ, আপনার পেট তো হাসির শুরু করে দিয়েছে, এখন শুধু মুখের বাকি। রাজা নিজের হাসি লোকোনোর জন্য সাথে সাথে উঠে দাঁড়িয়ে নিজের কক্ষে চলে গেলেন। তিনি হাসেননি, কিন্তু তিনি হাসার দোরগোড়ায় ছিলেন, যেটাকে তিনি রাগের মুখোশ দিয়ে ঢেকে ফেলেছিলেন। দ্বিতীয় দিন কেটে গেল। এখন শেষ দিন বাকি ছিল। মোল্লা জানতেন যে এখন মরণপণ লড়াই। তিনি রাজার শরীর, পেট আর মনের ওপর কাজ করে ফেলেছিলেন। এবার পালা ছিল রাজার আত্মার। তাকে খুঁজে বের করতে হতো রাজার এই দুঃখের মূল কারণ কি। তৃতীয় দিনের সকালে মোল্লা প্রাসাদের সেই অংশে গেলেন যেখানে যাওয়া নিষেধ ছিল, কিন্তু নিজের শর্তের কথা মনে করিয়ে দিয়ে তিনি সেখানে ঢুকে পড়লেন। এটি প্রাসাদের এক পুরনো অংশ ছিল, যা ধুলো আর মাকড়সার জালে ভর্তি ছিল। সেখানে একটা ঘরের বাইরে বড় তালা লাগানো ছিল। মোল্লা পাহারাদারকে জিজ্ঞেস করলেন, এটা কি? পাহারাদার ভয় পেয়ে বলল, এখানে যাওয়া বারণ। এটি পুরনো রানী সাহেবার কক্ষ ছিল। ওনার মৃত্যুর পর মহারাজ এটা বন্ধ করে দিয়েছেন, আর সেদিন থেকেই হাসা ছেড়ে দিয়েছেন। মোল্লা চাবি পেয়ে গিয়েছিলেন, তালার নয়, রাজার দুঃখের। রাজা নিষ্ঠুর ছিলেন না, তিনি ছিলেন একজন দুঃখী প্রেমিক, যিনি নিজের দুঃখকে দুনিয়ার আইন বানিয়ে দিয়েছিলেন। ওনার মনে হতো যে যদি তিনি হাসেন, তবে তিনি ওনার স্ত্রীর শোকের সাথে বেইমানি করবেন। মোল্লা আবার নিজের কক্ষে ফিরে এলেন। ওনার কাছে এখন এক পরিকল্পনা ছিল। এটি বিপজ্জনক ছিল, এতে প্রাণও যেতে পারত, কিন্তু মোল্লা বরাবরের মতো বাজি ধরার সিদ্ধান্ত নিলেন। সন্ধ্যা হল, দরবার সাজানো হল। এটি মোল্লার শেষ সুযোগ ছিল। রাজা সিংহাসনে বসেছিলেন। ওনার পাশে সেই বালিঘড়ি ছিল, যাতে শেষ কয়েক দানা বাকি ছিল। তেলের কড়াই তৈরি করা হচ্ছিল, তার আঁচ বরবার পর্যন্ত অনুভব করা যাচ্ছিল। রাজা বললেন, নাসিরুদ্দিন, সময় শেষ হতে চলেছে, তুমি আমাকে হাসাতে পারলে না, নিজের শেষ ইচ্ছা চেয়ে নাও। মোল্লা দরবারের মাঝখানে এলেন। তিনি নিজের ভাড়ের পোশাক খুলে দিলেন, আর নিজের পুরনো সাধারণ পোশাকে দাঁড়িয়ে পড়লেন। ওনার মুখ এখন আর হাসি খুশি নয়, বরং অত্যন্ত গম্ভীর আর শান্ত ছিল। মহারাজ, মোল্লা ভারী গলায় বললেন। অধ্যায় ৮, রাজাকে হাসানোর চ্যালেঞ্জ। ক্লাইম্যাক্স 1। আমি হার মানছি, আমি আপনাকে হাসাতে পারলাম না, কিন্তু মরার আগে আমি আপনাকে একটা গল্প শোনাতে চাই। এটি আমার নয়, আপনার গল্প। রাজা হাত তুললেন তাকে থামানোর জন্য, কিন্তু মোল্লা কথা চালিয়ে গেলেন। এক রাজা ছিলেন, যার কাছে দুনিয়ার সব খুশি ছিল, কারণ ওনার কাছে ওনার চাঁদ ছিল, ওনার রানী। কিন্তু একদিন চাঁদ লুকিয়ে গেল, অন্ধকার হয়ে গেল। রাজার মনে হল যে যদি তিনি অন্ধকারে হাসেন, তবে তিনি ওনার চাঁদের অপমান করবেন। এই জন্য তিনি অন্ধকারকেই নিজের বন্ধু বানিয়ে নিলেন। তিনি ভাবলেন যে দুঃখকে যদি আইন বানিয়ে দেওয়া যায়, তবে হয়তো ওনার নিজের দুঃখ কমে যাবে। রাজা পাথরের মূর্তিতে পরিণত হলেন। দরবারে নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে হৃৎস্পন্দন শোনা যাচ্ছিল। মোল্লা ধীরে ধীরে সিংহাসনের দিকে এগিয়ে গেলেন। কিন্তু মহারাজ, আপনি কি কখনো ভেবেছেন যে সেই চাঁদ কি চেয়েছিল? সে কি চেয়েছিল যে ওনার রাজা পাথর হয়ে যাক? সে কি চেয়েছিল যে ওনার চলে যাওয়ার পর ওনার রাজ্যের বাচ্চারা হাসতে ভুলে যাক? আপনি তাকে মনে রাখছেন না মহারাজ, আপনি তাকে সাজা দিচ্ছেন। প্রতিবার যখন আপনি আপনার প্রজাদের হাসি আটকান, আপনি সেই রানীর আত্মাকে দুঃখ দেন, যিনি আপনার হাসিকে ভালোবাসতেন। রাজার চোখ ভরে এলো। ওনার কঠোর মুখ ভাঙতে শুরু করল। ওনার ঠোঁট কাঁপতে লাগল।
মোল্লা নিজের পকেট থেকে একটা ছোট পুরনো আয়না বের করলেন, সেই আয়না যেটা তিনি সেই বন্ধ ঘরের বাইরে আবর্জনার মধ্যে পড়ে থাকতে দেখেছিলেন। তিনি আয়না রাজার সামনে ধরলেন। দেখুন মহারাজ, মোল্লা বললেন, এই মুখটা দেখুন। এটা সেই মুখ নয় যাকে রানী ভালোবাসতেন, এটি একজন অপরিচিত মানুষ। আপনি কি সেই রাজাকে ফেরত আনতে পারেন? রানা গিখলেন। তিনি নিজের লাল চোখ, নিজের এলোমেলো দাড়ি আর নিজের মুখের বলিরেখা দেখতে পেলেন। ওনার হঠাৎ নিজের বোকামির কথা উপলব্ধি হল। তিনি যেটাকে প্রেম ভাবছিলেন সেটা আসলে ছিল এক জেদ। তখনই মোল্লা আরেকটা চাল চাললেন। তিনি আয়নাটা একটু বাঁকা করলেন। আয়নায় রাজা দেখতে পেলেন ওনার পেছনে দাঁড়িয়ে থাকা ওনার পুরনো মহামন্ত্রীকে, যে নিজের নাক চুলকাচ্ছিল আর ওনার পাগড়িটা ট্যারা হয়ে গিয়েছিল। তাকে এতটাই অদ্ভুত দেখাচ্ছিল যে উত্তেজনার এই চরণ আবেগপূর্ণ মুহূর্তে দৃশ্যটা একদম বেখাপ্পা লাগল। চোখের জল আর উত্তেজনার সেই মিশ্রণে রাজার ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ বেরিয়ে এলো। প্রথমে একটা ভোপিয়ে ওঠা শব্দ, তারপর একটা ফাঁপা হাসি, আর শেষে এক জোরালো অট্টহাসি। হ্যাঁ, এই হাসি কোনো পাগলামির মতো ছিল, যাতে বছরের জমানো ব্যথা, দুঃখ, হতাশা আর স্বস্তি সব একসাথে বেরিয়ে আসছিল। রাজা হাসছিলেন আর সাথে ওনার চোখ দিয়ে জল ঝরছিল। তিনি নিজের সিংহাসনের ওপর লুটিয়ে পড়লেন। আমি মূর্খ, আমি কত বড় মূর্খ! রাজা হাসতে হাসতে চিৎকার করে উঠলেন। সভাসদরা অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল না কি করবে। তারা কি হাসবে নাকি ভয় পাবে? কিন্তু যখন তারা রাজাকে হাসতে দেখল, তখন একে একে পুরো দরবার হাসতে শুরু করল। প্রথমে ধীরে, তারপর জোরে। পাহারাদার, মন্ত্রী, পাচক সবাই হাসতে লাগল। প্রাসাদের দেওয়াল, যেগুলো বছরের পর বছর নিস্তব্ধ ছিল, আজ অট্ট হাসিতে কেঁপে উঠল। মোল্লা নাসিরুদ্দিন হাসলেন আর চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে পড়লেন। তিনি তেলের কড়াইয়ের দিকে তাকালেন আর বিড়বিড় করে বললেন, আজ পকোড়া নয়, আজ খুশি ভাজা হবে। রাজা নিজের হাসি থামালেন, নিজের চোখ মুছলেন আর সিংহাসন থেকে নিচে নেমে মোল্লার কাছে এলেন। তিনি মোল্লাকে জড়িয়ে ধরলেন। নাসিরুদ্দিন, তুমি আমাকে হারিয়ে দিলে। তুমি শুধু আমাকে হাসালে না, তুমি আমাকে জাগিয়ে দিলে। আজ থেকে এই রাজ্যে হাসা বাধ্যতামূলক। মোল্লাকে কথা অনুযায়ী সোনার মুদ্রায় ভরিয়ে দেওয়া হল। ওনার গাধাকে ফেরত আনা হল, যাকে রাজকীয় জবের দানা খাওয়ানো হল। কিন্তু গল্প এখানে শেষ হয় না। যখন মোল্লা বিদায় নিচ্ছিলেন, তখন রাজা তাকে একটা গোপন কথা বললেন। রাজা মোল্লাকে একটা পুরনো মানচিত্র দিলেন। নাসিরুদ্দিন, রাজা গম্ভীর হয়ে বললেন, তুমি আমার রাজ্য তো বাঁচিয়ে নিলে, কিন্তু আরেকটা জায়গা আছে যেখানে তোমার খুব দরকার। আর সেই জায়গা এই মানচিত্র শেষ প্রান্তে আছে। সেখানে কোনো রাজা নেই, সেখানে অন্য কিছু আছে। মোল্লা মানচিত্র খুললেন। মানচিত্রের শেষে একটা জায়গা আঁকা ছিল, সময়ের গোলক ধাঁধা। মোল্লা রাজার থেকে বিদায় নিলেন আর নিস্তব্ধ নগর, যেটা এখন হাসির নগর হয়ে গিয়েছিল, সেখান থেকে বেরিয়ে এলেন। অধ্যায় 9, সময়ের গোলক ধাঁধা। মোল্লা যখন শিশু, ক্লাইম্যাক্স 2। কিন্তু যেমনই তিনি শহরের সীমানা থেকে দূরে গেলেন, ওনার মনে হল ওনার থলিতে রাখা সেই মানচিত্র গরম হচ্ছে। মোল্লা নিজের গাধা থামালেন। তিনি থলি খুললেন। মানচিত্রটি চকমক করছিল, আর তখনই এক দমকা হাওয়া এলো, যা মোল্লার পাগড়ি উড়িয়ে নিয়ে গেল। আকাশের রং আবার বদলাতে শুরু করল, কিন্তু এবার ধূসর নয়, বরং এক অদ্ভুত বেগুনি রং ছেয়ে গেল। সামনের রাস্তা উধাও হয়ে গিয়েছিল। যেখানে রাস্তা থাকার কথা ছিল, সেখানে এখন এক বিশাল ঘূর্ণায়মান কুয়াশা, আর সেই কুয়াশার ভেতর থেকে ঘড়ির টিক 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 আওয়াজ আসছিল। হাজার হাজার ঘড়ি একসাথে চলছিল। মোল্লার গাধা ভয়ে পেছাতে লাগল। সে ডাকতে শুরু করল, কিন্তু এবার তার আওয়াজ বাইরে এলো না। মোল্লা কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু ওনার শব্দগুলোও বাতাসে জমে গেল। তারা সময়ের গোলক ধাঁধার মুখে দাঁড়িয়েছিলেন। এখানে না আগে যাওয়ার রাস্তা ছিল, না পিছনে ফেরার। এখানে শুধু সময় ছিল, যেটা উল্টো চলছিল। মোল্লা নাসিরুদ্দিন এমন এক জঙ্গলে দাঁড়িয়ে আছেন, যেখানে গাছগুলো উল্টো ঝুলে আছে আর আকাশ মাটির ওপর। ওনার হাতে একটা ঘড়ি আছে, যার কাঁটাগুলো পাগলের মতো ঘুরছে। মোল্লা নাসিরুদ্দিন ফেসে গেছেন সময়ের জালে। এখানে গতকাল আজ হয়ে যায়, আর আজ আগামীকাল। মোল্লা এক এমন অভিশাপ পান যে যতক্ষণ না তিনি এই ধাঁধার সমাধান করবেন, ওনার বয়স কমতে থাকবে। দেখুন মোল্লাকে যুবক থেকে বাচ্চা হতে। তিনি কি নিজেকে মুছে যাওয়ার আগের সময়কে হারাতে পারবেন, নাকি মোল্লা নাসিরুদ্দিনের অস্তিত্ব চিরকালের জন্য ইতিহাসের পাতা থেকে মুছে যাবে? পরের ভাগ
উল্টো সময় আর মোল্লার শৈশব আপনার হুঁশ উড়িয়ে দেবে। রহস্যময় কুয়াশা আর হাজার হাজার ঘড়ির টিকটিক। এই আওয়াজ কোনো সঙ্গীতের মতো নয়, বরং কোনো টাইম বোমার গণনার মতো ছিল। মোল্লা নাসিরউদ্দিনের গাধা, যেটা এতক্ষণ ভয়ে কাঁপছিল, হঠাৎ শান্ত হয়ে গেল। মোল্লার মনে হল তার শরীরে এক অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। গত অনেক বছর ধরে ওনার কোমরে থাকা সেই হালকা ব্যথা, যেটা বার্ধক্যের সঙ্গী হয়ে গিয়েছিল, হঠাৎ উধাও হয়ে গেল। ওনার চোখের ঝাপসা ভাব পরিষ্কার হয়ে গেল। তিনি নিজের হাতগুলো দেখলেন। বলিরেখা, যেগুলো অভিজ্ঞতার রেখা মনে করা হতো, ধীরে ধীরে মুঠে যাচ্ছিল। চামড়ায় এক নতুন টানটান ভাব আসছিল। মোল্লা নাসিরউদ্দিনের বুঝতে দেরি হল না যে এই জায়গাটি সাধারণ নয়। এটি সময়ের গোলক ধাঁধা ছিল, যেখানে সময় সামনে নয় বরং পেছনে চলত। এখানে নদী পাহাড় থেকে সমুদ্রের দিকে নয়, বরং সমুদ্র থেকে পাহাড়ের দিকে বইত। এখানে পাতা গাছ থেকে ঝরে পড়ে শুকাত না, বরং মাটি থেকে উঠে আবার ডালে জুড়ে যেত আর সবুজ হয়ে যেত। ইয়া আল্লাহ! মোল্লা চিৎকার করে উঠলেন। কিন্তু ওনার আওয়াজে সেই ভারী ভাব ছিল না। ওনার আওয়াজ একটু সরু আর একটু যুবক হয়ে গিয়েছিল। তিনি নিজের দাড়িতে হাত বোলালেন। সেই সাদা দাড়ি, যেটাকে তিনি নিজের সম্মান মনে করতেন, তা এখন কালো হয়ে গিয়েছিল আর ছোট হয়ে আসছিল। ওনার গাধাটি, যেটা একজন বৃদ্ধ আর অলস প্রাণী ছিল, এখন খুশিতে লাফালাফি করছিল। সে এক জোয়ান বাচ্চা ঘোড়ায় পরিণত হচ্ছিল। সে মোল্লার কাছে এলো আর ওনাকে নিজের নাক দিয়ে ধাক্কা দিল, যেন খেলার জন্য ডাকছে। মোল্লারও হঠাৎ এক অদ্ভুত মজা পেলেন। ওনার মন চাইল যে তিনিও দৌড় লাগান, গাছে চড়েন। কিন্তু ওনার মনের একটা কোণ, যেটা এখনও অভিজ্ঞ ছিল, বিপদের সংকেত দিচ্ছিল। যদি সময় এভাবেই পেছনে চলতে থাকে, তবে তিনি যুবক হবেন, তারপর শিশু হবেন, তারপর নবজাতক, আর শেষে ওনার অস্তিত্বই মুছে যাবে। তিনি সেই বিন্দুতে পৌঁছে যাবেন যেখানে ওনার জন্মই হয়নি। এটি অমরত্ব ছিল না, এটি ছিল বিনাশ, সুন্দর আকর্ষণীয় বিনাশ। মোল্লা নিজের থলি হাতড়ালেন। রাজার দেওয়া মানচিত্র এখন এক সাদা কাগজে পরিণত হচ্ছিল, কারণ কালি আবার কলমে ফিরে যাওয়ার জন্য তৈরি ছিল। মোল্লাকে জলদি করতে হতো। ওনাকে এই গোলক ধাঁধা থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হতো। এর আগে যে ওনার অকুল একটা শিশুর সারল্যে বদলে যায়, তখনই কুয়াশার ভেতর থেকে এক বিশাল আকৃতি ফুটে উঠল। এটি কোনো মানুষ ছিল না, এটি গিয়ার, স্প্রিং আর ঘড়ির কাঁটা দিয়ে তৈরি এক যান্ত্রিক দানব ছিল। তার মুখটা ছিল এক বড় ঘড়ির মতো, আর ওনার চোখের জায়গায় দুটো পেন্ডুলাম দুলছিল। এটি ছিল কালপুরুষ, সময়ের রক্ষক। কালপুরুষের আওয়াজ ছিল এমন, যেন লোহার দরজা ঘষা লাগছে। থেমে যাও যাত্রী, তুমি সময়ের স্রোতের উল্টো দিকে বইছ। এখান থেকে আগে যাওয়ার কেবল একটাই নিয়ম, যে যত ছোট হবে সে তত বড় প্রশ্নের সমাধান করবে। মোল্লা এখন প্রায় ৩০ বছরের যুবকের মতো লাগছিলেন। ওনার ভেতরে শক্তি ছিল, কিন্তু ধৈর্য কম ছিল। তিনি রুক্ষভাবে জিজ্ঞেস করলেন, রাস্তা ছাড়ো লোহার স্তূপ, আমাকে আমার দুনিয়ায় ফিরে যেতে হবে, আমাকে বাচ্চা হতে নেই। কালপুরুষ হাসল, একটা ডরাবনা টিকটিক হাসি। তোমার মনে হয় যে যৌবনই শক্তি? যৌবন তো সব থেকে বড় নেশা। দেখো, তুমি এখনই অস্থির হয়ে যাচ্ছ। এই গোলকধান্ধায় ৩টে দরজা আছে, প্রতিটি দরজায় তোমার বয়স কমবে। যদি তুমি ৩টে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, তবে তুমি সময়কে হারিয়ে দেবে। যদি না পারো, তবে তুমি শূন্যে বিলীন হয়ে যাবে। প্রথম দরজা সামনে এলো। এটি ব্রঞ্জ বা কাঁসার তৈরি ছিল, তার ওপর লেখা ছিল ভবিষ্যৎ। মোল্লা এখন ২৫ বছরের যুবক ছিলেন। ওনার রক্ত গরম ছিল। কালপুরুষ জিজ্ঞেস করল, সে কি যেটা সব সময় আসে কিন্তু কখনো পৌঁছায় না? সে কি যাকে তুমি দেখতে পারো কিন্তু ছুঁতে পারো না? মোল্লার মাথা দ্রুত চলল। যৌবনের তেজ বলছিল যে দরজা ভেঙে দাও, কিন্তু ওনার বাকি থাকা অকল ওনাকে থামাল। তিনি মনে করলেন যে তিনি তাড়াহুড়োর পাঠ বিলাজুকে শিখিয়েছিলেন। এখন সেই পাঠ ওনাকে নিজের ওপর প্রয়োগ করতে হবে। আগামীকাল, টুমরো, মোল্লা আত্মবিশ্বাসের সাথে বললেন। ভবিষ্যৎ সবসময় আসার অপেক্ষায় থাকে, কিন্তু যখন সে আসে তখন সে আজ হয়ে যায়। সে কখনো আগামীকাল হিসাবে আমাদের হাতে আসে না। দরজা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। মোল্লা আর ওনার গাধাটি, যেটা এখন বেশ ছোট হয়ে গিয়েছিল, ভেতরে ছুটলেন। কিন্তু ভেতরে ঢুকতেই এক ধাক্কা লাগল। মোল্লার উচ্চটা ছোট হয়ে গেল, ওনার কাপড় ঢিলে হয়ে গেল। এখন তিনি ১৫ বছরের কিশোর ছিলেন। ওনার গোফ উধাও হয়ে গিয়েছিল, গলার স্বর ভাঙতে শুরু করেছিল। ওনার ভেতরে অদ্ভুত অনুভূতি উথলে উঠছিল, দুনিয়াকে জয় করার ইচ্ছা আর সাথে সাথে দুনিয়া নিয়ে ভয়। ওনার গাধা এখন একটা ছোট দুষ্টু বাচ্চা গাধা হয়ে গিয়েছিল,
যে প্রতিটি জিনিসকে মুখে দেওয়ার চেষ্টা করছিল। দ্বিতীয় দরজা ছিল রূপার, তার ওপর লেখা ছিল বর্তমান। কালপুরুষের আওয়াজ প্রতিধ্বনিত হল, আমি সবথেকে মূল্যবান, তবু আমি বিনামূল্যে পাওয়া যায়। তুমি আমাকে জমা করতে পারবে না, কেবল খরচ করতে পারবে। যদি আমি হারিয়ে যাই তবে আমি কখনো ফিরে আসি না। আমি কে? মোল্লার কিশোর মন বিচলিত ছিল। ওনার মনে পড়ছিল নিজের যৌবনের প্রেমিকা আর বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। ওনার মন উত্তর দিতে চাইছিল না। তিনি ভাবছিলেন, কি যায় আসে? যদি আমি শিশু হয়েই যাই তবে ক্ষতি কি? অন্তত কোনো দায়িত্ব তো থাকবে না। এটি এই গোলকধাঁধার জাল ছিল। এটি আপনাকে অতীতের সুখকর মুহূর্তে ফাঁসিয়ে রাখতে চাইছিল। মোল্লা নিজের গালে নিজে একটা চড় মারলেন। জেগে ওঠ নাসিরুদ্দিন, এটি ধোঁকা। তিনি মনোসংযোগ করলেন। সময়, টাইম। মোল্লা চিৎকার করে উঠলেন, তুমি সময়, আমরা তোমাকে থামাতে পারি না, শুধু বাঁচতে পারি। রূপার দরজা খুলে গেল, কিন্তু এবার বাতাসের চাপ খুব বেশি ছিল। মোল্লা গড়াতে গড়াতে ভেতরে পড়লেন। যখন তিনি উঠলেন তখন দুনিয়াটা খুব বড় লাগছিল। ওনার হাতগুলো ছিল ছোট্ট ছোট্ট। ওনার পোশাক এখন ওনার গায়ের ওপর কোনো তাঁবুর মতো ঝুলছিল। মোল্লা নাসিরুদ্দিন এখন 7 বছরের শিশু হয়ে গিয়েছিলেন। ওনার গাধা এখন এক নবজাতক শিশু ছিল, যে নিজের পায়ে দাঁড়াতেও পারছিল না। মোল্লার স্মৃতি ঝাপসা হয়ে আসছিল। ওনার মনে পড়ছিল না যে তিনি এখানে কেন এসেছিলেন। ওনার শুধু সামনে পড়ে থাকা রং বেরঙের পাথরগুলো ভালো লাগছিল। তিনি সেই পাথরগুলো নিয়ে খেলতে চাইছিলেন। ওনার জ্ঞান, ওনার অকল, ওনার সব অভিজ্ঞতা সব মুছে যাচ্ছিল। একটা বাচ্চার মাথায় দর্শনশাস্ত্রের জন্য কোনো জায়গা থাকে না, সেখানে শুধু খেলা আর খিদে থাকে। সামনে তৃতীয় আর শেষ দরজা ছিল। এটি সোনার তৈরি ছিল, কিন্তু এতে কোনো তালা ছিল না, শুধু একটি আয়না ছিল। কালপুরুষের মুখ আয়নায় দেখা গেল। ক্ষুদে যাত্রী, তুমি শেষ পর্যায়ে আছো। এখন তোমার কাছে না শক্তি আছে, না পুরনো অভিজ্ঞতা। তোমার কাছে শুধু সারল্য আছে। শেষ প্রশ্ন সবথেকে কঠিন। যদি উত্তর না দাও তবে আগামী 1 মিনিটের মধ্যে তুমি এক ভ্রূণ হবে, আর তারপর উধাও। বাচ্চা মোল্লা হাসছিল। সে নিজের ঢিলে পাগড়িটা নিয়ে খেলছিল, যেটা এখন তার পুরো শরীরকে ঢেকে রেখেছিল। ওনার কালপুরুষকে দেখে ভয় লাগছিল না। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, বাচ্চা মোল্লা আধো আধো গলায় বলল। আমাকে বাড়ি যেতে হবে, মা অপেক্ষা করছে। কালপুরুষ জিজ্ঞেস করল, সে কি যা শুরুকে শেষের সাথে জোড়ে? সে কি যা নশ্বরকে অমর করে? সে কি যা যদি বোঝা যায় তবে সময়ের কোনো অর্থ থাকে না? এই প্রশ্নটা খুব গভীর ছিল। একজন দার্শনিকের জন্যেও এটি কঠিন হতো, আর এখানে উত্তর দিতে হতো একটা 7 বছরের বাচ্চাকে, যার মন এদিক ওদিক ছুটছিল। মোল্লার অস্তিত্ব মুছে যেতে কেবল 60 সেকেন্ড বাকি ছিল। ওনার শরীর আরও ছোট হচ্ছিল। 6 বছর, 5 বছর। মোল্লা আয়নায় দেখলেন। তিনি নিজের মুখ দেখলেন। তারপর ওনার গাধার চোখে নিজের ছায়া দেখলেন। তারপর ওনার কালপুরুষের চোখে নিজের ছায়া দেখলেন। বাচ্চার মনে কোনো জটিলতা থাকে না। সে দুনিয়াকে তেমনই দেখে যেমনটা সে আসলে, সব একসাথে জুড়ে থাকা। মোল্লার মনে পড়ল, হয়তো ওনার আত্মার মনে পড়ল, সেই পাঠ যেটা তিনি পণ্ডিত জ্ঞান চাঁদকে শিখিয়েছিলেন, পর্যবেক্ষণ, দেখা। বাচ্চা মোল্লা দেখল যে ঘড়ির কাঁটাগুলো গোল ঘুরছে। যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই শেষ হচ্ছে। সে দেখল যে সে নিঃশ্বাস নিচ্ছে, ভেতরে আর বাইরে, একটা চক্র, গোল, সার্কেল। মোল্লা তালি বাজাতে বাজাতে বলল, সব গোল। যেখান থেকে শুরু হয় সেখানেই শেষ হয়। আর মোল্লা থামল। সে নিজের পকেট থেকে একটা মার্বেল বের করল, যেটা সে এইমাত্র মাটিতে পেয়েছিল। এই মুহূর্ত। মোল্লা মার্বেলটি দেখিয়ে বলল, শুধু এখন, না কাল না আজ, শুধু এই খেলা। কালপুরুষ স্তব্ধ হয়ে গেল। শিশুটি অজান্তেই ব্রহ্মাণ্ডের সবথেকে বড় সত্য বলে দিয়েছিল। সময় একটি চক্র, আর জীবন কেবল বর্তমান মুহূর্তে আছে। শিশুর জন্য অতীত আর ভবিষ্যতের বোঝা থাকে না, সে এখনে বাঁচে। এটাই সময়কে হারানোর একমাত্র উপায়। যেমনই মোল্লা এটি বলল, সোনার দরজা ভেঙে পড়ে গেল। এক তীব্র আলো হলো, এতটাই তীব্র যে চোখ ধাঁধিয়ে যায়। মোল্লার মনে হলো যেন তাকে কেউ খুব তীব্র ঝড়ের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওনার শরীর টানতে লাগল, হাড় বাড়তে লাগল, পেশিগুলো টান টান হতে লাগল। ব্যথা, ভয়ানক ব্যথা। শৈশব হারিয়ে যাচ্ছিল, যৌবন আসছিল, আর তারপর সেই চেনা পরিচিত বার্ধক্য। তারা গোলকধাঁধা থেকে বাইরে নিক্ষিপ্ত হলেন। তারা পড়লেন আর পড়তেই থাকলেন। ধাড়াম! মোল্লা মাটিতে পড়লেন। ধুলোর ঝড় উঠল। আহ!
আমার কোমর! মোল্লা চিৎকার করে উঠলেন। এই ব্যথা, এই মিষ্টি ব্যথা, এর মানে ছিল যে তারা ফিরে এসেছেন। তিনি নিজের হাত দেখলেন, সেই পুরনো বলিরেখাযুক্ত চামড়া। নিজের দাড়ি ছুলেন, সেই লম্বা সাদা দাড়ি। কাছেই ওনার গাধা দাঁড়িয়েছিল, নিজের পুরনো অলস অবস্থায়, আর সে এক পরিচিত ঘ্যাঁও চুঁ ডাক দিল। মোল্লা আকাশের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস নিলেন। শুকুর মালিক, শিশু হওয়া সুন্দর, কিন্তু শিশুদের হাঁটুর ব্যথা থাকে না, তাই তারা আরামের মূল্য জানে না। মোল্লা চারদিকে তাকালেন। তিনি যেখানে পড়েছিলেন সেই জায়গাটা একদম আলাদা ছিল। না মূর্খদের গ্রাম, না নিস্তব্ধ প্রাসাদ, না সময়ের গোলকধাঁধা। এটি একটি উপত্যকা ছিল, কিন্তু এটি খুব শান্ত ছিল। এখানে প্রতিটি আওয়াজ প্রতিধ্বনিত হতো। সামনে এক বিশাল গুহা ছিল, যার দ্বারে লেখা ছিল প্রতিধ্বনির উপত্যকা, ভ্যালি অফ ইকোজ। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার ছিল এই যে গুহার বাইরে হাজার হাজার পাতা ছড়িয়ে ছিটিয়েছিল, কাগজের পাতা। মোল্লা একটা পাতা তুললেন, তাতে কিছু লেখা ছিল। তিনি পড়লেন, মোল্লা নাসিরুদ্দিন একটি পুরনো গ্রামের দিকে আসতে দেখা যাচ্ছেন। মোল্লা চমকে গেলেন, এটা তো ওনার গল্পের শুরু ছিল। তিনি দ্বিতীয় পাতা তুললেন। প্রথম মূর্খ, সন্দেহের পাঠ। তৃতীয় পাতা, রাজা ভৈরব প্রতাপ সিংয়ের দরবার। মোল্লার ঘাম ছুটতে লাগল। এটা কি জায়গা ছিল? এখানে ওনারই জীবনের পাতা ছড়িয়ে ছিটিয়েছিল। তিনি কি কোনো গল্পের চরিত্র ছিলেন, নাকি তিনি নিজেরই তকদিরের লেখক ছিলেন? বতাসে এক সরসর শব্দ হল। গুহার ভেতর থেকে এক আওয়াজ এলো। এই আওয়াজ আর কারোর নয়, বরং স্বয়ং মোল্লা নাসিরুদ্দিনের ছিল। এসো নাসিরুদ্দিন, আমি তোমারই অপেক্ষা করছিলাম। মোল্লা নিজের গাধার দিকে তাকালেন। বন্ধু, মনে হচ্ছে আমরা আমাদের যাত্রার শেষ পর্যায়ে আছি। এতক্ষণ আমরা দুনিয়াকে জেনেছি, এখন নিজেকে জানার সময়। মোল্লা নিজের পাগড়ি ঠিক করলেন আর সেই গুহার দিকে পা বাড়ালেন। পাতাগুলো ওনার পায়ের নিচে সরসর করছিল, যেন তিনি নিজেরই ইতিহাসের উপর দিয়ে হাঁটছেন। এটি ছিল অন্তিম সত্যের মুখোমুখি হওয়া, সেই স্ক্রিপ্ট যার শেষ এই গুহাতেই হতেছিল। মোল্লা নাসিরুদ্দিন একটি অন্ধকার গুহায় দাঁড়িয়ে আছেন। সামনে একটি টেবিল আছে, যার ওপর একটি কলম আর একটি সাদা কাগজ রাখা আছে। সামনের চেয়ারে একটি ছায়া বসে আছে, যার মুখ মোল্লার মতোই। আর এখন সময় এসে গেছে সেই শেষ সত্যের। অধ্যায় 10, নিজেরই গল্পের লেখকের সাথে মিলন। ফাইনাল টুইস্ট। মোল্লা নাসিরুদ্দিন পৌঁছে গেছেন সৃজনের কেন্দ্রে। সামনে বসা ব্যক্তিটিকে মোল্লা কি শুধু একটি গল্প? আর কি হবে যখন তাকে নিজেরই গল্পের শেষ লিখতে বলা হবে? দেখুন মোল্লা নাসিরুদ্দিনের এই মহাকাব্যিক যাত্রার আবেগপূর্ণ আর চমকে দেওয়া সমাপ্তি। ভাগ 5, লেখকের কলম আর শেষ বিদায়। আপনি কি সত্য জানার জন্য তৈরি? গুহার মুখে দাঁড়িয়ে থাকা মোল্লা নাসিরুদ্দিনের পায়ের নিচে শুকনো পাতার নয়, বরং কাগজের পাতার শব্দ হচ্ছিল। বাতাসে এক অদ্ভুত গন্ধ ছিল, পুরনো কালি আর নতুন চিন্তার এক মিশ্র সুগন্ধ। মোল্লা নিচে ঝুঁকে একটি পাতা তুললেন। তাতে লেখা ছিল, মোল্লা গুহায় প্রবেশ করলেন আর নিজের নিয়তির সাথে দেখা করলেন। মোল্লা পড়লেন আর হাসলেন। বাহ, এখনও আমি পা বাড়াইনি আর খবর আগেই ছাপা হয়ে গেছে। একেই বলে তাজা খবর। তিনি নিজের পাগড়ি শক্ত করে বাঁধলেন, নিজের গাধার পিঠে শেষবারের মতো হাত বোলালেন আর তাকে সেখানেই বাইরে চড়ে খাওয়ার জন্য ছেড়ে দিলেন। এই যাত্রা ওনাকে একাই পার করতে ছিল। ভেতরে অন্ধকার ছিল, কিন্তু এমন অন্ধকার নয় যা ভয় দেখায়, বরং এমন অন্ধকার যা স্বস্তি দেয়, যেমন মায়ের কোলে চোখ বন্ধ করলে হয়। যেমন যেমন মোল্লা এগিয়ে চললেন, গুহার দেওয়ালগুলো চকচক করতে লাগল। সেই দেওয়ালে চলচ্ছবি চলছিল। মোল্লা মন দিয়ে দেখলেন, আরে এটা তো ওনার শৈশব। ওই দেখুন মাদ্রাসা যেখানে তিনি ঝিমোচ্ছেন। ওই দেখুন ওনার বিয়ের দিন যখন তিনি জুতো পরতে ভুলে গিয়েছিলেন। সেই মূর্খদের গ্রাম, সেই নিস্তব্ধ প্রাসাদ আর সেই সময়ের গোলকধাঁধা, সবকিছু সেই দেওয়ালে কোনো সিনেমার মতো চলছিল। মোল্লা হাঁটতে থাকলেন। গুহার রাস্তা সরু হয়ে আসছিল আর শেষে এক বিশাল গোলাকার কক্ষে গিয়ে খুলল। কক্ষের মাঝখানে একটি পুরনো কাঠের টেবিল রাখা ছিল, যার ওপর একটি প্রদীপ জ্বলছিল। সেই প্রদীপের আলোয় একটি চেয়ার দেখা গেল, আর সেই চেয়ারে কেউ বসেছিল। সেই ব্যক্তিটি মোল্লার দিকে পিঠ করে বসেছিল
আর একটি বড় রেজিস্টারে কিছু লিখছিল। কলমের খসখস আওয়াজ সেই নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছিল। মোল্লা গলা পরিষ্কার করলেন। মাফ করবেন জনাব, এটা কি কপাল লেখনওয়ালাদের অফিস? আমাকে আমার গল্পে কিছু বদল করাতে ছিল। আমার হাঁটুর ব্যথাতে কিছু বেশিই লিখে দেওয়া হয়েছে। চেয়ারে বসা ব্যক্তিটি লেখা বন্ধ করল। সে ধীরে ধীরে ঘুরল। মোল্লার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সামনে বসা ব্যক্তিটি অন্য কেউ নয়, বরং স্বয়ং মোল্লা নাসিরুদ্দিন ছিল। সেই মুখ, সেই দাড়ি, সেই চোখ। শুধু পার্থক্য এটুকুই ছিল যে সেই ব্যক্তির জামাকাপড় কালিতে মাখামাখি ছিল, আর তার চোখে ব্রহ্মাণ্ডের সব ক্লান্তি আর সব জ্ঞান মিশেছিল। এসো নাসিরুদ্দিন, সেই দ্বিতীয় মোল্লা বলল। ওনার গলায় সেই একই সুর ছিল যা মোল্লা নিজের গলায় শুনতেন। আমি তোমারই অপেক্ষা করছিলাম। আমিই লেখক। আমি সেই যে তোমাকে চিন্তা করে, যাতে তুমি বাঁচতে পারো। আসল মোল্লা, বা যাকে আমরা এখন পর্যন্ত আসল বলে মানছিলাম, ধীরে ধীরে টেবিলের কাছে গেলেন। তাহলে তুমিই আমি, নাকি আমিই তুমি? এটা কি ধাঁধা? লেখক মোল্লা হাসলেন। আমরা দুজনেই একই মুদ্রার দুই পিঠ। আমি চিন্তা, তুমি কর্ম। আমি শব্দ, তুমি অর্থ। আমি চিত্রনাট্য, তুমি অভিনয়। দেখো এই টেবিলটা। মোল্লা টেবিলের ওপর দেখলেন। সেখানে কাগজের স্তূপ জমেছিল। সবথেকে ওপরের পাতায় এইমাত্র লেখা বাক্যটি ছিল। মোল্লা টেবিলের ওপর দেখলেন আর অবাক হয়ে গেলেন। মোল্লা সাথে সাথে নিজের মুঠি শক্ত করলেন। তিনি দেখতে চাইছিলেন যে তিনি কি নিজের ইচ্ছে মতো কিছু করতে পারেন যা সেখানে লেখা নেই। তিনি হঠাৎ টেবিলের ওপর ঘুষি মারলেন। তিনি পাতায় দেখলেন সেখানে সাথে সাথে শব্দ ফুটে উঠল। মোল্লা নিজের মুঠি শক্ত করলেন আর টেবিলে ঘুষি মারলেন। মোল্লা হতাশ হয়ে চেয়ারে বসে পড়লেন। তাহলে কি আমার কোনো ইচ্ছে নেই? আমি কি শুধু একটি কাঠপুতুলি? আমি কি সেই মূর্খদের জ্ঞান নিজের ইচ্ছায় শিখিয়েছিলাম? আমি কি রাজাকে নিজের ইচ্ছায় হাসিয়েছিলাম, নাকি এসব আগে থেকেই ঠিক করা ছিল? লেখক মোল্লা নিজের কলম নিচে রাখলেন আর মোল্লার চোখে চোখ রাখলেন। এটাই তো শেষ শিক্ষা বন্ধু। নিয়তি আর স্বাধীন ইচ্ছার ফ্রি উইল মাঝখানের পার্থক্য শুধু সচেতনতার। যতক্ষণ তুমি জানো না যে তুমি গল্পের অংশ, ততক্ষণ তুমি কাঠপুতুলি। কিন্তু যেই মুহূর্তে তোমার এই উপলব্ধি হয় যে তুমিই গল্প আর তুমিই লেখক, সেই মুহূর্তে তুমি মুক্ত হয়ে যাও। আমি বুঝলাম না, মোল্লা মাথা চুলকাতে চুলকাতে বললেন। সোজা কথা বলো, ধাঁধা তো আমি মেলাই। লেখক বলল, দেখো, আমি তোমাকে লিখেছিলাম যে তুমি মূর্খদের গ্রামে যাও, কিন্তু সেখানে গিয়ে তুমি যা করলে, যেভাবে তুমি প্রতিটি মূর্খকে সামলালে, সেটা তোমার ছিল। গল্পের কাঠামোটা আমার ছিল, কিন্তু তাতে রং তুমি ভরেছ। রাজাকে হাসানো লেখা ছিল, কিন্তু তাকে আয়না দেখানো তোমার বুদ্ধি ছিল। জীবন একটি স্ক্রিপ্ট, কিন্তু সেই স্ক্রিপ্টকে কিভাবে অভিনয় করতে হবে সেটা শিল্পীর হাতে থাকে। মোল্লার হঠাৎ এক অদ্ভুত শান্তি অনুভব হল। তিনি বুঝতে পারলেন যে তিনি বাধা নন, বরং তিনি একটি বিশাল নাটকের প্রধান চরিত্র। আর সবথেকে মজার ব্যাপার হল এই যে তিনি নিজেই সেই নাটকটি লিখছেন। লেখক মোল্লা সেই রেজিস্টারটি মোল্লার দিকে এগিয়ে দিলেন। এখন আমার কাজ শেষ। আমি তোমাকে এখানে নিয়ে এলাম। এবার সামনের পাতাটা খালি আছে। মোল্লা দেখলেন পাতাটি একদম সাদা। এটা কি? মোল্লা জিজ্ঞেস করলেন। এটা শেষ, লেখক বলল, নাকি হয়তো শুরু। প্রতিটি গল্পকে শেষ হতে হয়, যাতে সেটি কারোর মনে স্মৃতি হয়ে থাকতে পারে। এখন তোমাকে ঠিক করতে হবে যে মোল্লা নাসিরুদ্দিনের এই গল্প কিভাবে শেষ হবে। কলম তোলো। মোল্লা কাপা হাতে কলম তুললেন। এই কলম তলোয়ারের চেয়েও ভারী লাগছিল। আমি কি লিখব? মোল্লা বিড়বিড় করলেন। আমি কি লিখব যে মোল্লা নাসিরুদ্দিন মারা গেলেন, নাকি তিনি রাজা হয়ে গেলেন, নাকি তিনি হাওয়ায় মিলিয়ে গেলেন? যা তুমি চাও, লেখক বলল, কিন্তু মনে রেখো, এমন শেষ লিখবে যা গল্পকে শেষ না করে বরং তাকে অমর করে দেয়। মোল্লা চিন্তায় পড়ে গেলেন। তিনি নিজের পুরো যাত্রাকে মনে করলেন। প্রথম ভাগ, মূর্খতা চেনা, সচেতনতা। দ্বিতীয় ভাগ, মূর্খতার চিকিৎসা করা, কর্ম। তৃতীয় ভাগ, দুঃখ আর নিস্তব্ধতা ভাঙা, আবেগ। চতুর্থ ভাগ, সময়কে বোঝা, বর্তমান। পঞ্চম ভাগ, নিজেকে চেনা, আত্মজ্ঞান। মোল্লা কলমটিকে কালিতে ডোবালেন। তিনি কাগজে লিখতে শুরু করলেন, কিন্তু তিনি সমাপ্তি বা দি এন্ড লিখলেন না। তিনি একটি বাক্য লিখলেন আর জোরে হেসে উঠলেন। তিনি লিখলেন, আর মোল্লা নাসিরুদ্দিন বুঝতে পারল যে সে কোনো গল্প নয়, বরং একটি কৌতুক, জোক,
যা ঈশ্বর নিজের জন্য শুনিয়েছেন। যেমনই মোল্লা এটি লিখলেন, সামনে বসা লেখক ধোঁয়ার মতো উড়ে গেল। সেই ধোঁয়া মোল্লার ভেতর মিশে গেল। এখন সেখানে দুজন মোল্লা ছিল না, শুধু একজন মোল্লা ছিল, যে চরিত্রও ছিল আবার লেখকও। টেবিল উধাও হয়ে গেল, গুহার দেওয়াল গলে যেতে লাগল, পাতাগুলো হাওয়ায় উড়ে প্রজাপতি হয়ে গেল। মোল্লা নিজেকে আবার গুহার বাইরে খুঁজে পেলেন। সকাল হয়ে গিয়েছিল, সূর্যের আলো ওনার চোখে পড়ছিল। ওনার গাধা ঘাস খাচ্ছিল। মোল্লাকে দেখতেই সে ডেকে উঠল। মোল্লা গাধার কাছে গেলেন আর তার কানে বললেন, বন্ধু, আজ আমি জানতে পারলাম যে তুই আর আমি আলাদা নই, আমরা সবাই একই কালি দিয়ে তৈরি। গাধা মোল্লাকে এমনভাবে দেখল যেন বলতে চাইছে, তুমি এখন জানলে? আমি তো ছোটবেলা থেকেই জানি। মোল্লা নিজের পিঠ টানটান করে দাঁড়ালেন। ওনার এখন কোথাও যাওয়ার তাড়া ছিল না, না কোনো গন্তব্য ছিল, না কোনো রাস্তা, সব কিছু এখানেই ছিল। তিনি আকাশের দিকে তাকালেন। ওনার মনে হলো যেন ওপরে কোনো ক্যামেরা আছে, কোনো দর্শক আছে যারা ওনাকে দেখছে। মোল্লা সরাসরি আমাদের দিকে তাকালেন, হ্যাঁ, আপনার দিকে, যারা এটা পড়ছেন। তিনি চোখ টিপলেন আর বললেন, কি দেখছ? গল্প শেষ হয়ে গেছে, এবার যাও নিজের গল্প লেখো। আমার স্ক্রিপ্ট তো পুরো হয়ে গেছে, কিন্তু তোমারটা এখনও বাকি আছে। মোল্লা নিজের গাধার ওপর সবার হলেন, কিন্তু এবার তিনি গ্রামের দিকে নয়, বরং দিগন্তের দিকে চললেন, যেখানে মাটি আর আকাশ মেলে। ধীরে ধীরে ওনার আকৃতি ছোট হয়ে গেল, আর তারপর তিনি উধাও হলেন না, তিনি শুধু আমাদের সবার মধ্যে মিশে গেলেন। কারণ মোল্লা নাসিরুদ্দিন কোনো মানুষ ছিল না, তিনি ছিলেন সেই হাসি যা বিপদের সময় আসে। তিনি ছিলেন সেই বুদ্ধি যা চোট খাওয়ার পর আসে। তিনি ছিলেন সেই পাগলামি যা দুনিয়াকে সোজা রাখে। তো বন্ধুরা, এই ছিল মোল্লা নাসিরুদ্দিনের মহাযাত্রা। মূর্খদের গ্রাম থেকে শুরু করে সময়ের গোলকধাঁধা আর শেষে নিজের গল্পের লেখক হওয়া পর্যন্ত মোল্লা আমাদের শিখিয়েছেন যে আসল জাদু কোনো মন্ত্রে নয়, বরং জীবনকে একটি খেলার মতো করে বাঁচার মধ্যে আছে। আপনার কি মনে হয় যে গল্প সত্যি শেষ হয়ে গেছে, নাকি হয়তো মোল্লা এখনও আপনার আশেপাশেই আছেন? পরের বার যখন আপনি কোনো বিপদে পড়বেন আর আপনার নিজের ওপর হাসি পাবে, তখন বুঝে নেবেন যে মোল্লা নাসিরুদ্দিন আপনাকে ছুঁয়ে গেছেন। যদি এই গল্প আপনার মনে জায়গা করে থাকে, তবে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ বুদ্ধি ভাগ করলে বাড়ে। আমাদের চ্যানেল সালাম ভয়েসকে সাবস্ক্রাইব করুন, কারণ গল্পের সফর এখানে থামে না, শুধু নতুন রূপ নেয়। আমি আপনার বন্ধু, আর এই ছিল মোল্লার দুনিয়া।